ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক বহুমুখী আপনার প্যাকেজ করে থাকে। এরপরে হোটেল অ্যান্ড রিসোর্ট রিজার্ভেশন স্পেশাল রেট, দেখবেন যে আমরা হোটেল এবং রিসোর্ট রিজার্ভেশনের জন্য অনেক সময় ট্রাভেল এজেন্সির মাধ্যমে গেলে বিশেষ ছাড় পাই বা স্পেশাল হচ্ছে অফারের মাধ্যমে আমরা যেতে পারি, সেই কাজটা করে থাকে। কারণ আপনার হোটেল এবং রিসোর্ট গুলোর সাথে ট্রাভেল এজেন্সির বড় ধরনের ডিল করা থাকে, এই জন্য অনেক সময় কমে ট্রাভেল এজেন্সি যত কমে সার্ভিস দিতে পারে অন্যরা পারে না। কর্পোরেট এন্ড গ্রুপ ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট, এবং দেখবেন যে আমাদের এখন অনেক কর্পোরেট ইভেন্ট হয় বা গ্রুপ ট্রাভেল হয়, বড় বড় কোম্পানি ট্যুর করে, তো তাদের টোটাল যাবতীয় সাপোর্ট ট্রাভেল এজেন্সির কাছে পেয়ে থাকে। কাস্টমাইজ ট্রাভেল আইটিনারিজ, এখন যেটা হয় যে এক্সাম্পল স্বরূপ কাপড়রা একটা জায়গায় যেতে চাচ্ছে, তাদের জন্য ট্রাভেল এজেন্সি কাস্টমাইজ প্যাকেজ করে দেয়। ট্রাভেল ইন্স্যুরেন্স, আমরা জানি যে বাইরে ট্রাভেল করতে গেলে আমাদের ইন্স্যুরেন্সের প্রয়োজন হয়, ট্রাভেল ইন্স্যুরেন্স, তো এই সাপোর্টটা আমরা অনেকেই ট্রাভেল এজেন্সির কাছ থেকে পেয়ে থাকি। ট্রাভেল ডকুমেন্ট অ্যাডভাইস ফর ভিসা, ভিসার জন্য কি কি ডকুমেন্টস এর প্রয়োজন বা কি রিলেটেড ইনফরমেশন লাগে, এই সাপোর্ট গুলো আমরা কার কাছ থেকে পেয়ে থাকি? ট্রাভেল এজেন্সির কাছ থেকে পেয়ে থাকি। ট্রান্সপোর্টেশন সার্ভিস, এখানে বহুমুখী ট্রাভেল ট্রান্সপোর্টেশন সার্ভিস আছে, যেমন বাস, এয়ার, রেল, ওয়াটার ট্রান্সপোর্টেশন, সবকিছু আমরা তাদের কাছ থেকে পেয়ে থাকি। ট্রাভেল কনসালটেশন, যদি আমাদের ট্রাভেল রিলেটেড কোনো পরামর্শ প্রয়োজন হয় যে আমরা কোন এয়ারলাইন্সে ভালো যাওয়া মানে সেফলি যাওয়া যায় বা কোন ডেস্টিনেশনটা সিকিউর, সিজনালিটির উপর ডিপেন্ড করে বিভিন্ন ডেস্টিনেশনের আপনার দেখা গেলো যে ট্রাভেলিং এর জন্য অ্যাডভাইস করে থাকে, বা কস্টিং এর উপর ডিপেন্ড করেও আমাদের দেখা যায় যে বিভিন্ন এয়ারলাইন্স আমরা অ্যাডভাইস করে থাকি, কারণ সবাই সমান রেঞ্জের অ্যামাউন্ট দিয়ে ট্রাভেল করে না, অনেকে বাজেট ট্রাভেলার আছে, তাদের জন্য এক রকমের অ্যাডভাইস থাকে, বিজনেস ট্রাভেলারদের জন্য একরকম থাকে। এরপরে হচ্ছে দেখা গেল যে আপনার প্রিমিয়াম যারা হচ্ছে ট্রাভেলার, তাদের জন্য এক ধরনের প্যাকেজ। তো ট্রাভেল এজেন্সি গুলো এই কনসালটেশন করে থাকে তাদের যার যে প্রয়োজন। এখন আমরা বলতে পারি যে ট্রাভেল এজেন্সি লিঙ্কেজ বা ইন্টিগ্রেশন কাদের সাথে থেকে কাজ করতে হয়। এখানে যে বিষয়টা যে আমাদের ট্রাভেল এজেন্সি এয়ারলাইন্স এর সাথে তাদের হচ্ছে কি রাখতে হয়, আপনার যোগাযোগ রাখতে হয়, যেমন হচ্ছে ইন্টারন্যাশনাল টিকিট এবং ডোমেস্টিক টিকিটের জন্য। এরপরে লজিং কোম্পানির মধ্যে আছে হোটেল, মোটেল, রিসোর্ট বা আদার্স যে প্রপার্টি গুলো, এটা ক্রুজ কর্পোরেশন বা কোম্পানিগুলোর সাথেও ট্রাভেল এজেন্সির লিঙ্কেজ থাকে। এরপরে ট্রান্সপোর্টেশনের মধ্যে রোড, রেল, এগুলো দেখা যায় যে আমরা এখন অনেকে ট্রাভেল করতে যাব, আমরা নিজেরা বাসের টিকিট করি না, অনেক সময় ট্রাভেল এজেন্সির মাধ্যমে সবকিছু নিয়ে থাকি, এই জন্য তাদের এই জায়গাগুলোতেও লিঙ্ক রাখতে হয়। ট্যুর হোলসেলারদের সাথেও তারা অনেক সময়, বিশেষ করে ট্যুর অপারেটর, দেখবেন যে যারা ট্যুর টোটাল প্যাকেজ অফার করে, তাদের সাথেও ট্রাভেল এজেন্সির লিঙ্ক থাকে, কারণ ট্রাভেল এজেন্সি মূলত ইন্ডিভিজুয়াল সার্ভিস প্রোভাইড করে থাকে, যার যা প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী ইন্ডিভিজুয়াল সার্ভিস, ইন্ডিভিজুয়াল পেমেন্ট। আর ট্যুর হোলসেলাররা যেটা করে, টোটাল ট্যুরের যাবতীয় সলিউশন তাদের কাছে থাকে, তো এই জন্য তাদের সাথেও লিঙ্কেজটা রাখতে হয়। ইন্স্যুরেন্স কর্পোরেশন বা কোম্পানির সাথেও তাদের লিঙ্ক রাখতে হয়, কারণ দেশের বাইরে যখন যেতে চায় অনেকের আপনার হচ্ছে ইন্স্যুরেন্সের প্রয়োজন হয়, ট্রাভেল ইন্স্যুরেন্স, তো এই জন্য তারা এটাও লিঙ্ক করে থাকে। ফরেন ট্রাভেল কোম্পানি, যেটা হয় যে আপনার দেশের বাইরে কোনো একটা আউটবাউন্ড ট্যুর করছেন, আপনার আপনি হচ্ছে ওই দেশের কোনো একটা লোকাল ট্যুর অপারেটরদের সাথে যদি কি থাকে, কন্ট্যাক্ট থাকে, তাহলে আপনার কস্ট কমে যায়। গ্রাউন্ড সাপোর্টে ওই লোকাল ট্যুর অপারেটররা আপনার হচ্ছে কি যাবতীয় সাপোর্ট দিয়ে থাকে, সেই জন্য তারা ফরেন যে ট্রাভেল কর্পোরেশন বা কোম্পানি, তাদের সাথে তাদের লিঙ্কটা থাকে। ব্যাংকিং কোম্পানি, মানি এক্সচেঞ্জের জন্য ব্যাংকিং কোম্পানিগুলোর সাথে তাদের লিয়াজো করতে হয়। এডুকেশনাল ইনস্টিটিউটের সাথে কিভাবে, কারণ এডুকেশনাল ইনস্টিটিউট থেকে তারা যেটা করে, এই যে আমরা বলেছিলাম ওভারসিজ যে স্টাডি কনসালটেন্সি এজেন্সি গুলো আছে, তারা বিভিন্ন ইউনিভার্সিটির সাথে কন্ট্যাক্ট করে যারা ইন্টার্ন করতে চায়, আপনারা জানেন যে আমাদের যারা ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করে, তারা অনেক সময় দেশের বাইরে ইন্টার্নশিপে যায় অ্যাটাচমেন্টে 3 মাস 4 মাসের জন্য, তো সেই ক্ষেত্রে তাদের কিছু ভিসা বা অন্যান্য সাপোর্টের প্রয়োজন হয়, তো এই সাপোর্ট গুলো ট্রাভেল এজেন্সির কাছ থেকে পেয়ে থাকে, সেই জন্য ট্রাভেল এজেন্সি এডুকেশনাল ইনস্টিটিউট গুলোর সাথেও লিঙ্ক করে রাখে। গভর্নমেন্টের বিভিন্ন অর্গানাইজেশন আছে, যেমন আমাদের বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি, ন্যাশনাল ট্যুরিজম অর্গানাইজেশন, যেমন বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আছে, গভর্নমেন্ট অর্গানাইজেশন বিপিসি, এদের সাথেও ট্রাভেল এজেন্সির লিঙ্কেজ রাখতে হয়। মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স সাথে তাদের কানেকশন রাখতে হয়। কালচারাল এন্টারটেইনমেন্ট অর্গানাইজেশন আছে, ট্যুরিজম অ্যাসোসিয়েশন যেমন আটাপ, টোয়াপ, এই অর্গানাইজেশন গুলোর সাথে ট্রাভেল এজেন্সির লিঙ্কেজ রাখতে হয়।
তো এটা ছিল আমাদের ট্রাভেল এজেন্সি লিঙ্কেজ ইন্টিগ্রেশন, তারা কিভাবে কাজ করে সমন্বয় করে, সেটা একটা বিষয়। এরপর আমরা দেখতে পাচ্ছি অনলাইন ট্রাভেল এজেন্সি। অনলাইন ট্রাভেল এজেন্সি আর কিছুই না, আমাদের ট্র্যাডিশনাল ফর্মের যেটা অনলাইন ভার্সন, আমরা যে কাজগুলো আগে দেখা গেল যে ওভার টেলিফোনে করতাম বা আমাদের অফিসে যেয়ে করতে হতো, এখন এই কাজগুলো ওয়েব বেসড, অর্থাৎ ওয়েবসাইটের মাধ্যমে অথবা ফেসবুকের মাধ্যমে আমরা যখন যে ট্রাভেল সাপোর্ট গুলো দিচ্ছি, এদের আমরা হচ্ছে ট্রাভেল এজেন্ট বলে থাকি। যেমন আপনি দেখবেন যে এখন অনেক ট্রাভেল ওয়েবসাইট আছে যেগুলো খুবই পপুলার, যেমন আপনার Booking.com এর কথা যদি আমরা বলি, এক্সপিডিয়া বলি, এয়ারবিএনবি বলি, বা আদার্স আরো কিছু আছে, kayak.com আছে, এগুলো কিন্তু খুবই পপুলার ওয়ার্ল্ড ওয়াইড, তারা হচ্ছে জনপ্রিয়, তারা অনলাইন ট্রাভেল এজেন্সি হিসেবে কাজ করছে। যেমন এখানে একটা স্ট্যাটিস্টিক্স দেখেন, 2012 সালে অনলাইন ট্রাভেল এজেন্সি থেকে আপনার ছিল ইনকাম ছিল $100 বিলিয়ন, এবং আপনার 2013 সালে এটার বাড়িয়ে যেটা হয়েছে $278 বিলিয়ন। তো দেখা যাচ্ছে যে আপনার ট্র্যাডিশনাল ট্রাভেল এজেন্সির পাশাপাশি কিন্তু ওয়েব বেসড ট্রাভেল এজেন্সি বা অনলাইন ট্রাভেল পোর্টাল গুলো এখন খুব জনপ্রিয় হচ্ছে বা পপুলার হয়ে যাচ্ছে। এটা তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ট্যুর অপারেটর, আসলে ট্রাভেল এজেন্সি এবং ট্যুর অপারেটরের মধ্যে পার্থক্য কার্যক্রমের মাধ্যমে, বাট দেখা গেল যে খুব বেশি যে বিস্তর পার্থক্য সেরকম না। ট্রাভেল এজেন্সি যেটা করে ইন্ডিভিজুয়াল আপনার সার্ভিস প্রোভাইড করে থাকে, যেমন কারো হোটেলের প্রয়োজন হোটেল রুম প্রোভাইড করে থাকে, বা কারো ট্রেনের টিকিটের প্রয়োজন, বাসের টিকিটের প্রয়োজন, এয়ার টিকিটের প্রয়োজন, ইন্ডিভিজুয়াল সার্ভিস তারা প্রোভাইড করে। আর ট্যুর অপারেটর যেটা কাজ করে আপনার প্রডিউসার হিসেবে কাজ করে, ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট সার্ভিস গুলো তারা ক্রয় করে একটা কম্বাইন্ড প্যাকেজ করে, এবং কম্বাইন্ড প্যাকেজ প্রাইজে তারা এটা প্রোডাক্টটা সেল করে। এই অর্থে আমরা ট্যুর অপারেটরকে মিডলম্যান না বলে আমরা প্রডিউসার বলি, কারণ দেখা গেল যে আপনার ট্রাভেল এজেন্সি কমিশন পেয়ে থাকে আর ট্যুর অপারেটর সরাসরি প্রফিট আর্ন করে, কারণ তারা টোটাল কস্টিংটা করার পর সেখানে তাদের প্রফিটটা অ্যাড করে নেয়। তো এটা একটা ব্যাপার। তবে দেখা গেল যে কার্যক্রম কিন্তু কাছাকাছি, একটা ট্রাভেল এজেন্সির যা কার্যক্রম, ট্যুর অপারেটর কার্যক্রম কাছাকাছি, কারণ তারাও এয়ারলাইন্সের কাছ থেকে টিকিট নিয়ে থাকে, হোটেল নিয়ে থাকে। তবে এখানে পার্থক্য কোথায় সেটা হচ্ছে বিষয়, যে যেমন আপনাদের বলেছিলাম যে only a travel agent has authority to issue, reissue, refund ticket. ট্যুর অপারেটর আপনার এই টিকিট গুলো ইস্যু করতে পারবে না, কারণ যতক্ষণ পর্যন্ত না তাদের আয়াটা অ্যাক্রিডিয়েশন আছে। তো দেখা গেল যে এই ট্যুর অপারেটর যেটা করে থাকে, আয়াটা ট্রাভেল এজেন্সির কাছ থেকে তারা টিকিট গুলো নিয়ে নেয়, তারপরে ভিসা প্রসেসিং এর জন্য এম্বাসির সাথে তারা কানেক্টিভিটি বাড়ায়, তারপর হচ্ছে ট্রাভেল কোম্পানিগুলোর সাথে তারা ইন্স্যুরেন্স এর যে বিষয় সাপোর্ট, আবার হোটেলের সাথে তাদের একটা থাকে, কন্ট্যাক্ট থাকে, এমওইউ করা থাকে। তো দেখা গেল যে ইন্ডিভিজুয়ালি বিভিন্ন জায়গা থেকে তারা প্রোডাক্ট গুলো কালেক্ট করে তারা একটা কম্বাইন্ড প্যাকেজ অফার করে তাদের পর্যটকদের জন্য, তাতে যেটা হয় একজন টুরিস্ট কমপ্লিট একটা প্যাকেজ পেয়ে গেল। এইটা হচ্ছে বিষয়। তো এই জায়গাটাতে একটু পার্থক্য। এরপরে দেখেন যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের ট্যুর অপারেশনের ক্ষেত্রে যে মূল ফাংশন গুলো, প্ল্যানিং এ ট্যুর অপারেটরের মূল কাজটাই হচ্ছে ট্যুর কেন্দ্রিক, ট্যুরিস্টদের নিয়েই কাজ করে। আর ট্রাভেল এজেন্সি ট্রাভেলার প্লাস ট্যুরিস্ট বা অন্যান্য যারা আছে, বিশেষ করে যাদের বললাম যে আপনার দেশের বাইরে কাজের সন্ধানে যায়, তাদের নিয়েও তারা কাজ করে। কিন্তু ট্যুর অপারেটর যেটা করে অ্যাকচুয়ালি ট্যুর প্ল্যান, ট্যুর অ্যারেঞ্জমেন্ট, তারপরে সাইট সিইং কোথায় করবেন, ট্রাভেল ম্যানেজমেন্টের যে বিষয়গুলো আছে এইটা, তারপরে হচ্ছে আপনাকে ইভ্যালুয়েট করবে যে আপনি কোন ডেস্টিনেশনে কখন যাওয়া ভালো। যেমন আমরা দেখতে পাই বর্ষার সময়টাতে প্রচুর পরিমাণে লোক কিন্তু আপনার সিলেট ট্রাভেল করে, সিলেটের এই অঞ্চলটাতে, যেমন টাঙ্গুয়ার হাওর আছে, তারপরে সুনামগঞ্জেও আরো কিছু এরিয়া আছে, এরপরে হচ্ছে আপনার বাইকার বিল আছে, বা এরকম যে হাওর বেস বা আপনার হচ্ছে নদী বেস যে ডেস্টিনেশন গুলো বর্ষার সময়টাতে কিন্তু খুব বেশি পপুলার হয়ে যায় আমাদের। ইভেন সিলেটের মোস্ট অফ দা ডেস্টিনেশন বর্ষার সময় বেশি আপনার জনপ্রিয় হয়ে ওঠে পর্যটকদের কাছে, বিশেষ করে ইয়াং ট্রাভেলার। আমাদের যাদের আমার যে রিসার্চ ওয়ার্ক, সেখানে আমি দেখতে পেয়েছি যে 60% ইয়াং ট্রাভেলার ট্যুর করে আমাদের দেশে, আর বাকি 40% হচ্ছে বিজনেস ট্রাভেলার আছে, বা কর্পোরেট বা অন্যান্য ফ্যামিলি ট্রিপস এগুলো। তো এখানে যেটা হচ্ছে যে আমরা যেমন আমাদের আগে একটা কনসেপ্ট ছিল যে আমাদের ট্যুর শুধু শীতের সময় করতে হয়, নভেম্বর থেকে শুরু করে মার্চ পর্যন্ত, না, এখন হচ্ছে অল ইয়ার রাউন্ড আমাদের ট্যুর হয়। বাংলাদেশে কোথাও না কোথাও দেখবেন কোনো না কোনো ডেস্টিনেশনে কিন্তু প্রচুর পরিমাণে পর্যটক এখন ট্রাভেল করে। সাজেকে এখন সারা বছরই সাজেকে লোক যায়, কক্সবাজারে সারা বছরের লোক যায়, বান্দরবানেও সারা বছরেই লোক যায়। তবে পাহাড়গুলো বেশি চমকপ্রদ হয়ে ওঠে বর্ষার শেষের দিকে,
এবং দেখা গেল বিশেষ করে জুনের পর থেকে আমরা রিয়েল সিনারিটা দেখতে পাই যে পাহাড়টা কতটা সুন্দর। বাট শীতের সময়টা পাহাড় একটু ধূসর হয়ে যায়। বাট বিশেষ করে যেগুলো আমাদের আইল্যান্ড বেসড ট্যুরিজম, সেটা আবার শীতের সময় নিরাপদ। যেমন আমরা যদি সেন্ট মার্টিন আইল্যান্ডের কথা বলি, শীতের সময় এটা খুবই সিকিউর, কারণ সমুদ্র উত্তাল থাকে না এই সময়, সমুদ্র একদম শীতল অবস্থায় থাকে, এই জন্য এই জায়গাগুলো বেস্ট, এবং নিঝুম দ্বীপ, কোনো প্রবলেম হয় না। বাট এখন আমরা দেখতে পাচ্ছি যেটা আমাদের দেশে সারা বছরই ট্যুর হচ্ছে, এই বিষয়গুলো ট্যুর অপারেটর তাদের যে ক্লায়েন্ট আছে তাদের কাছে এই সাজেশন গুলো করে থাকে, এবং তাদের বেস্ট অল্টারনেটিভ যেগুলো আছে সেগুলো উপস্থাপন করে, বা সেই অনুযায়ী প্যাকেজ গুলো করে। প্রমোশন, তারা তাদের প্রমোশন করে থাকে বিভিন্ন পোর্টালের মাধ্যমে, অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্ম আছে। সেলস এন্ড মার্কেটিং, এটা টেকিং কেয়ার অফ এ গ্লিচ, যদি তাদের কোনো ত্রুটি থাকে সেগুলো নিয়েও কেয়ার করে থাকে। তো আমরা যেটা জানতে পারলাম যে ট্যুর অপারেটরের মূল কাজটাই হচ্ছে ট্যুরকে কেন্দ্র করে তাদের একজন গেস্টের যে রিকোয়ারমেন্ট থাকে, ট্যুরের রিলেটেড যে রিকোয়ারমেন্ট, এইটা নিয়ে তারা টোটাল সলিউশনটা দিয়ে থাকে। তো টাইপ অফ ট্যুর অপারেশন যদি আমরা কল্পনা করি যে কত ধরনের ট্যুর অপারেশন, মূলত ট্যুর অপারেটর আছে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা 5 ধরনের ট্যুর অপারেটর দেখতে পারি, এর বাইরেও থাকতে পারে, বাট মূলত এই 5টাকেই সব জায়গাতেই কাউন্ট করা হয়। আমরা যারা এডুকেশন সেক্টরে আছি বা ট্রাভেলিং সেক্টরে আছি, তারা এগুলোকে মেজর এরিয়া হিসেবে কাউন্ট করি যে টাইপ অফ ট্যুর অপারেটর, যেমন ইনবাউন্ড ট্যুর অপারেটর, আউটবাউন্ড ট্যুর অপারেটর, ডোমেস্টিক ট্যুর অপারেটর, গ্রাউন্ড অপারেটর, রিসেপটিভ ট্যুর অপারেটর। তো ইনবাউন্ড ট্যুর অপারেটরের মূলত কাজ বাইরে, যদি আমরা বাংলাদেশকে এক্সাম্পল দিই, বাইরের দেশের পর্যটককে আমাদের দেশে যারা ঘোরানোর জন্য বা ট্রাভেল করার জন্য যাবতীয় সাপোর্ট দিয়ে থাকে, এই ধরনের ট্যুর অপারেটরকে আমরা বলে থাকি ইনবাউন্ড ট্যুর অপারেটর। অর্থাৎ বিদেশিদের দেশে আনার জন্য দেশে ট্রাভেল রিলেটেড যাবতীয় যে সাপোর্ট গুলো প্রয়োজন, সেটা ইনবাউন্ড ট্যুর অপারেটর দিয়ে থাকে। এরপরে আমরা যদি আউটবাউন্ড ট্যুর অপারেটর, ইনবাউন্ডের ঠিক অপোজিট, আমার দেশের লোক যখন বাইরের দেশে ঘুরতে যাবে তখন যে ট্যুর অপারেটর গুলো কাজ করে থাকে, এটাকে আমরা আউটবাউন্ড ট্যুর অপারেটর বলে থাকি, বা আউটবাউন্ড ট্যুর অপারেশনও বলা হয়। ডোমেস্টিক ট্যুর অপারেটর যদি আমরা চিন্তা করি, ডোমেস্টিক ট্যুর অপারেটর দেশের মানুষ দেশের ভেতরে বিভিন্ন জায়গায় ঘুরতে চায়। এক্সাম্পল স্বরূপ, রংপুরের একজন মানুষ কক্সবাজারে যেতে চায়, কক্সবাজারের একজন মানুষ পঞ্চগড়ে যেতে চায়, কারণ পঞ্চগড়ে বাংলাদেশে একমাত্র রক মিউজিয়াম আছে, এবং আমাদের ওখানে অর্গানিক চা হয়, বা এই যে বিষয়গুলো আমাদের, অর্থাৎ দেশের মানুষ যখন দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ট্যুর করতে চায়, এই ট্যুর করার জন্য যে ট্যুর অপারেটর গুলো তাদের অপারেশন পরিচালনা করে, তাদের আমরা ডোমেস্টিক ট্যুর অপারেটর বলি। এরপরে গ্রাউন্ড অপারেটর দুইটা ক্ষেত্রেই প্রয়োজন হয়, যেমন আউটবাউন্ডের ক্ষেত্রেও প্রয়োজন হয়, ইনবাউন্ডের ক্ষেত্রেও প্রয়োজন হয়। কেন? অর্থাৎ ধরেন বাংলাদেশ থেকে একটা ট্যুর গ্রুপ নেপাল অথবা ভুটানে যাবে, সেই ক্ষেত্রে যদি বাংলাদেশের ট্যুর অপারেটরই যদি এখান থেকে একজন লোক পাঠিয়ে দেয়, সেই ক্ষেত্রে কস্টিংটা বেড়ে যায়। এই জন্য যেটা করে ট্যুর অপারেটররা, তাদের গ্রাউন্ড সাপোর্টের জন্য ওই দেশের একটা ট্যুর অপারেটরের সাথে কন্ট্যাক্ট করে থাকে, যে আমরা বাংলাদেশ এয়ারপোর্ট থেকে আমাদের ট্যুরিস্টদের ইন করে দিব, আপনাদের ওখানে দায়িত্ব থাকবে নেপাল থেকে রিসিভ করে তাদের নেপালের এয়ারপোর্টে আবার তাদের ইন করা। তো এই যে কার্যক্রমের জন্য আপনার হচ্ছে যে সাপোর্টটা দিয়ে থাকে, অর্থাৎ ওয়ান ডেস্টিনেশনে যে ট্যুর অপারেটর সাপোর্ট করে থাকে, তাদের আমরা গ্রাউন্ড ট্যুর অপারেটর বলে থাকি। এরপরে রিসিপটিভ ট্যুর অপারেটর, যেটা হচ্ছে B2B। অনেক সময় দেখবেন যে কিছু কিছু এজেন্সি আছে যাদের অনেক গেস্ট থাকে, কিন্তু তারা নিজেরা কোনো ট্যুর অপারেট করে না বা অপারেশন করে না, অন্য আরেকটা ট্যুর অপারেটর যারা ট্যুর অপারেট করে থাকে তাদের সাথে বিজনেস টু বিজনেস ট্যুর অপারেশন করে থাকে বা কন্ট্যাক্ট করে থাকে। এই ধরনের ট্যুর অপারেটরকে আমরা রিসিপটিভ ট্যুর অপারেটর বলে থাকি। এরপরে দেখেন যে আমাদের টাইপস অফ ট্যুর অপারেশন, মূলত ট্যুর অপারেশন গুলো কত ধরনের হয়ে থাকে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমরা যদি ওইভাবে বলি তাহলে ইন্টারন্যাশনাল ট্যুর অপারেশন বলতে পারি। ইন্টারন্যাশনাল ট্যুর অপারেশনের মধ্যেই আউটবাউন্ড, ইনবাউন্ড আর ডোমেস্টিকটাও আছে, ইন্টারনাল ট্যুর বা ট্যুর অপারেশন। বাট মূলত আমরা 3টা ক্যাটাগরিকে হাইলাইট করার চেষ্টা করেছি এখানে। ডোমেস্টিক ট্যুর আমরা আগেই বলেছি, দেশের মানুষ যখন কোনো একটা দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ট্যুর করবে, এই ধরনের ট্যুরকে আমরা ডোমেস্টিক ট্যুর বলি। আউটবাউন্ড ট্যুর, দেশের মানুষ যখন দেশের বাইরে ট্যুর করবে, এই ধরনের ট্যুরকে আমরা আউটবাউন্ড ট্যুর বলি। আর ইনবাউন্ড ট্যুর, বাইরের দেশের লোক যখন আমাদের দেশের ভিতরে ঘুরতে আসবে, এই ধরনের ট্যুরকে আমরা বলি ইনবাউন্ড ট্যুর। তো দেখেন, এই যে ট্যুরকে কেন্দ্র করে বা ট্রাভেলিং কে কেন্দ্র করেই কিন্তু আমাদের ট্যুর অপারেটরেরও প্রয়োজন এবং ট্রাভেল এজেন্সির প্রয়োজন, কারণ এইটার সাথে রিলেটেড অনেক কিছু বিষয় থাকে যেটা আমরা
যারা ট্যুরিস্ট বা ট্রাভেলার করতে পারে না, ওই কাজগুলোই ট্রাভেল এজেন্সি এবং ট্যুর অপারেশন করে থাকে। এরপরে দেখেন যে ডিফারেন্ট ফর্ম অফ ট্যুর, ট্যুরের বিভিন্ন রকমের ধরন আছে। আমরা এখানে কিছু বিশেষ বিশেষ কিছু ধরন তুলে ধরার চেষ্টা করেছি, যেমন আর্কিওলজিক্যাল ট্যুর আছে, হিস্ট্রিক্যাল আছে, কালচারাল ট্যুর। যেমন অনেকেই চায় আর্কিওলজিক্যাল সাইট ট্যুর করতে চায়, যেমন বাংলাদেশের মানুষ আমরা যদি ধরি 18 কোটি বা 20 কোটি ধরেন, তার মধ্যে সবাই আর্কিওলজি দেখতে পছন্দ করবে না। এখানে আমাদের একটা ট্যুরিস্ট সেগমেন্ট করতে হয়, অর্থাৎ এক একজন পর্যটক এক একটা এরিয়া ট্যুর করতে চায়, সেটার উপর ডিপেন্ড করে আমরা ট্যুরগুলোকে বিভিন্ন ফর্মে নিয়ে এসেছি। যেমন আর্কিওলজিক্যাল সাইট যখন কোনো পর্যটক ঘুরতে যাবে বা দেখতে যাবে, পুরাতন স্থাপনা, বিল্ডিং, সেগুলোকে আমরা আর্কিওলজিক্যাল ট্যুর বলে থাকি। যেমন হচ্ছে আপনি মহাস্থানগড়ের সেই পুরাতন সেই সপ্তম অষ্টম শতাব্দীর যে ইগুলো ছিল, ধ্বংসাবশেষ, এগুলো বা আর্কিওলজিক্যাল সাইট দেখার জন্য যে ট্যুর করবেন, এই ধরনের ট্যুরকে আমরা আর্কিওলজিক্যাল ট্যুর বলে থাকি। হিস্ট্রিক্যাল কোনো একটা জায়গার বিশেষ ইতিহাস আছে, ঐতিহ্য আছে, এটার জন্য আমরা যে ট্যুরগুলো করে থাকি, সেই ধরনের ট্যুরকে আমরা বলি হিস্ট্রিক্যাল ট্যুর। কালচারাল ট্যুর, কোনো একটা বিশেষ অঞ্চলের বিশেষ একটা কালচার আছে, যেমন আপনি দেখবেন যে আমরা যদি পাহাড়ে যাই, যেটা হচ্ছে বৈশাখী উৎসব বলে, আমরা যেমন ওভারঅল বাংলাদেশের মানুষ পহেলা বৈশাখ উদযাপন করি, ঠিক তেমনি হিল ট্র্যাকে একটা তাদের ইউনিক একটা কালচার আছে, তারা বৈশাখী উৎসব উদযাপন করে থাকে। তো এই যে কোনো একটা কোনো একটা কমিউনিটি বা কোনো একটা এরিয়ার মানুষের যখন আমরা কালচারটাকে দেখার জন্য ট্যুর করি, এই ধরনের ট্যুরকে কিন্তু আমরা কালচারাল ট্যুর বলে থাকি। এক্সকারশন ট্যুরটা টোটালি হচ্ছে আমার এডুকেশনাল ট্যুর, যে আমরা দেখবেন যে যারা কিছু কিছু ডিপার্টমেন্ট আছে, ভূগোল, তারপরে হচ্ছে মৃত্তিকা বিজ্ঞান, বা আমরা ট্যুরিজমে যারা পড়াশোনা করে, আমাদের যারা স্টুডেন্ট আছে, তাদের ডে লং একটা ট্যুর করা হয়, যে দিনে চলে আসে কোনো একটা বিশেষ এরিয়া স্টাডি করার জন্য। যে ট্যুর গুলো করা হয় এগুলোকে আমরা এক্সকারশন ট্যুর বলি। আর ফিল্ড ট্রিপ তো এরকমই, যে আমাদের অনেক সময় ডেস্টিনেশন বেস কিছু সাবজেক্ট আছে, যেমন ডেস্টিনেশন ম্যানেজমেন্ট, তো সেই ক্ষেত্রে যেটা করতে হয়, আমাদের ডেস্টিনেশন ভিজিট করে ওইটার উপর একটা ফিল্ড ওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট রেডি করতে হয়। তো এই ধরনের যে ট্রিপ গুলো, সেগুলোকে আমরা বলি ফিল্ড ট্রিপ। অ্যাডভেঞ্চার ট্যুর, বিশেষ করে যারা ইয়াং ট্রাভেলার, তাদের জন্য এটা খুবই পপুলার। যেমন তারা ট্রেকিং করা, পাহাড়ে যাওয়া, টেন্টিং করা, তারপর হচ্ছে জঙ্গল বা বন, এই এরিয়াগুলোতে ট্যুর করা। তো এই সবগুলোই বা অ্যাডভেঞ্চার পারপাসে যখন ট্যুর করে, সেগুলোকে আমরা অ্যাডভেঞ্চার ট্যুর বলে থাকি। দেন আমরা যদি বলি এডুকেশনাল ট্যুর, অনেকেই আছে পড়াশোনার উদ্দেশ্যে আপনার দেশের বাইরেও যায়, অনেক সময় 6 মাস বা 1 বছরের জন্য। অনেকে দেশের এক প্রান্তে থেকে আরেক প্রান্তে আপনার এসে থাকতে হয় বা পড়াশোনার পারপাসে, এগুলোকে আমরা এডুকেশনাল ট্যুরের আওতায় নিয়ে আসি। আবার যারা ইন্টার্নশিপের জন্য 3 মাস 4 মাসের জন্য আপনার দেশের বাহিরে বা দেশের এক জায়গা থেকে আরেক জায়গায় যে তারা কাজ করে বা শিক্ষার পারপাসে ইন্টার্নশিপ করে থাকে, এইগুলো এই ধরনের ট্যুরকে আমরা এডুকেশনাল ট্যুর বলি। মেডিকেল ট্যুর, মেডিকেল ট্রিটমেন্টের জন্য দেখা গেল যে আমরা অনেকেই এখন দেশের বাইরে যাই, আমরা দেশের বাইরে ডাক্তার দেখাতে যাই। তো যখন মেডিকেল পারপাসে আমরা দেশের বাইরে ট্রাভেল করি, সেগুলোকে আমরা বলি মেডিকেল ট্যুর। রিক্রিয়েশনাল ট্যুরটা টোটালি আনন্দ বিনোদনের জন্য আমরা যে ট্যুরটা করে থাকি সেটা। রিলিজিয়াস ট্যুরটা হচ্ছে রিলিজিয়াস পারপাসে যখন কোনো ব্যক্তি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। যেমন আমরা যদি বলি যে প্রত্যেকটা ধর্মের মানুষের কাছে কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা আছে, যেমন আমরা যদি মুসলিম ধর্মাবলম্বীদের কথা বলি, আমরা মক্কা শরীফ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেখানে আমরা হজ করতে যাই। আবার বুদ্ধিস্টদের জন্য নেপাল খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। হিন্দু ধর্মাবলম্বীদের জন্য ইন্ডিয়াতে কিছু এরিয়া আছে। তো এই যে ধর্মীয় পারপাসে যখন মানুষ ট্যুর করে, এইগুলোকে আমরা রিলিজিয়াস ট্যুর বলি। ভলেন্টিয়ারিং ট্যুর, এটাও জনপ্রিয় হচ্ছে। আপনারা দেখবেন যে স্বেচ্ছাসেবীরা অনেক সময় মানব সেবামূলক কাজ করার জন্য যখন হচ্ছে আপনার কি করে, এক জায়গা থেকে আরেক জায়গায়, এটা দেশের ভেতরে হতে পারে, দেশের বাইরে হতে পারে। যেমন আপনার ইউএস এইড আছে, তারপরে হচ্ছে ইউনিসেফ, অনেক সময় বিভিন্ন রকমের ভলেন্টারি কার্যক্রমের জন্য তারা এক দেশ থেকে আরেক দেশে যায়। ইভেন আমরা যদি আমাদের কথা বলি, আমরা প্রত্যেক বছর শীতার্তদের, তারপরে বন্যার্তদের সহায়তার জন্য কিন্তু স্টুডেন্ট যারা আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বা কলেজ লেভেলে, তারা কিন্তু ট্যুর করে। তো এই ধরনের ট্যুরকে আমরা বলে থাকি ভলেন্টিয়ারিং ট্যুর। নেচার ট্যুর, এক্স্যাক্টলি নেচারটাকে এনজয় করার জন্য যখন আমরা যে ট্যুর গুলো করে থাকি, যেমন আমি সুন্দরবন ঘুরতে যাব, এই ধরনের ট্যুর গুলোকে আমরা বলি নেচার ট্যুর, নেচার বেসড ট্যুর। তো এরপরে যেটা বলছিলাম যে ডিফারেন্ট টাইপ অফ ট্যুরিজম ডেস্টিনেশন, আমাদের
এক একজন মানুষের ইচ্ছা বা এক একজন পর্যটকের ইচ্ছা আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে আমরা কতিপয় ডেস্টিনেশনে ভাগ করেছি, যেগুলোকে কেন্দ্র করে আমাদের ট্যুর অপারেটরদের কাজ করতে হয়। যেমন ওয়াটার স্পোর্টস অ্যান্ড স্কুবা, অনেকেই চায় যে আপনার ওয়াটার স্পোর্টস এর সাথে স্কুবা ডাইভিং আছে, তারপরে হচ্ছে আপনার সার্ফিং, এই ওয়াটার সার্ফিং এগুলো করতে চায়। তো সেগুলো সম্বন্ধেও কি করতে হয়, আমাদের কাজ করতে হয় যারা ট্যুর অপারেশন বা ট্রাভেল এজেন্সিতে আছে। তো এটা একটা ডেস্টিনেশন। এরপর অ্যাডভেঞ্চার অ্যান্ড হাইকিং, এটা নিয়ে আমরা কথা বলেছি যে আমরা কোনো একটা ফরেস্ট এরিয়াতে যাচ্ছি, কোনো একটা পাহাড়ি অঞ্চলে ট্রেকিং করা বা হাইকিং করা বা স্কেটিং করা, এগুলো আমরা বলি অ্যাডভেঞ্চার অ্যান্ড হাইকিং ডেস্টিনেশন। ইকো ট্যুরিজম, এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি ট্যুরিজম, অর্থাৎ নেচারকে বেচ করে যখন আমরা কোনো একটা জায়গায় ট্যুর করি, খুব শান্ত নিরিবিলি চমৎকার একটা নেচার বেস ডেস্টিনেশন গুলোতে আমরা যখন ঘুরতে যাই, এই ধরনের ট্যুরিজম এরিয়াকে আমরা বলি ইকো বেস ডেস্টিনেশন। এরপরে যেটা বলছিলাম যে কালচারাল ফর মিউজিয়াম লোকাল ট্র্যাডিশন, অনেক সময় আমরা মিউজিয়াম দেখতে যাই, মিউজিয়ামে যাই, কারণ বলা হয়ে থাকে যদি কোনো একটা দেশ সম্বন্ধে জানতে চাও তাহলে তোমাকে মিউজিয়ামে যেতে হবে। আমাদের যেমন জাতীয় জাদুঘরে যদি আমরা যাই, আমাদের বাংলাদেশে যে কালচার মোটামুটি একটা প্রতিচ্ছবি কিন্তু আমরা দেখতে পাই, যে আমাদের একদম পূর্বপুরুষ থেকে শুরু করে বর্তমান যে ফরমেশন, এখানে যে বিবর্তনটা হয়েছে মোটামুটি ওখানে বিভিন্ন গ্যালারিতে কিন্তু তুলে ধরা হয়েছে। আবার লোকাল ট্রেডিশনের জন্য যেমন কমিউনিটি বেসড ট্যুরিজম ডেভেলপ করা হচ্ছে। আমাদের দেশে 47টির মতো এথনিক সোসাইটি আছে, যাদের আপনার যেটা বলবো যে তাদের কালচার, তাদের ট্রেডিশন, তাদের রাইচুয়াল, তাদের লাইফ স্টাইল টোটালি ডিফারেন্ট। হ্যাঁ, তো এগুলো অনেকে দেখতে চায়, দেখতে যেতে চায়। এরপরে কালিনারি, আমরা জানি যে অনেকেই ফুড লাভার আছে, প্রয়োজন পড়ে 50 কিলোমিটার দূরে যে খাবার খাবে এরকম লোকজন এখন আছে। দেখা গেল যে আপনার ইলিশ ট্যুরিজমটা এখন খুব জনপ্রিয় হয়েছে, অনেকে মাওয়াতে যাচ্ছে, অনেকে চাঁদপুরে যাচ্ছে। ঠিক তেমনই এরকম আমাদের হাজারো খাবারের আইটেম আছে, প্রত্যেকটা জেলায় একটা আলাদা আলাদা ফুড টেস্ট আমরা নিতে পারি। দেখা গেল যে কোনো একটা জায়গায় মিষ্টি খুব ভালো, বা কোনো একটা জায়গায় দই খুব ইউনিক একটা ফ্লেভার, বা কোনো একটা জায়গায় রসমালাইয়ের একটা ইউনিক টেস্ট, বা পুরান ঢাকার বিরিয়ানির টেস্টটা ডিফারেন্ট। তো এইরকম আমাদের দেখা গেল যে প্রত্যেকটা কান্ট্রিতে তাদের একটা কালিনারি সেক্টর থাকে, যারা যারা ফুড লাভার তারা এই ডেস্টিনেশন গুলো বা এই এরিয়া গুলোতে, বিশেষ করে আমরা দেখতে পাই যে আমাদের দেশের লোকজন এখন ভোজন রসিক। যেমন পূর্বাঞ্চলে অনেক রেস্টুরেন্ট আছে, তারা কিন্তু ওখানেও খেতে যায়। পুরান ঢাকা আমরা দেখতে পাই যে আমাদের এখন রেস্টুরেন্ট গুলো ফাঁকা নেই, কিন্তু প্রচুর পরিমাণে ভিড় থাকে। এটা একটা বিষয়। তারপর রিলিজিয়াস ডেস্টিনেশন, ধর্মের উপর ভিত্তি করেও বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ স্থাপনা আছে, যেগুলো প্রত্যেক ধর্মাবলম্বী মানুষ হচ্ছে তাদের প্রয়োজন অনুযায়ী সেই ডেস্টিনেশন গুলো ভিজিট করে থাকে। এইটা একটা বিষয়। যেমন আমাদের পৃথিবীর যদি দুইজন প্রথম মানবী বলি, তাদের যাত্রাটাও কিন্তু তাদের একজন অবতরণ হয়েছিলেন শ্রীলঙ্কার অ্যাডাম্পিকে, আর একজন অবতরণ হয়েছিলেন জেরুজালেমে, এবং তাদের কিন্তু দীর্ঘ পথ পরিক্রমার পরে আরাফার ময়দানে তাদের দেখা হয়েছে। তো ট্রাভেলিং বিষয়টা হচ্ছে আমরা যদি চিন্তা করি একদম শুরু থেকেই কিন্তু ট্রাভেলিংটা ছিল। তো রিলিজিয়াস ধর্মের সাথেও কিন্তু আমাদের ট্রাভেলিং এর একটা বিশাল বড় একটা লিঙ্ক আছে। শপিং ডেস্টিনেশন, কিছু কিছু এরিয়া আমাদের দেশের লোকজন অনেকেই সিঙ্গাপুরে যায়, মালয়েশিয়াতে যায় ঈদের শপিং করতে, আবার কলকাতাতেও যায় শপিং করার জন্য। তো এগুলো শপিং ডেস্টিনেশন আমরা বলি। আবার অনেকে আছে আমাদের যমুনা ফিউচার পার্কে আপনার শপিং করতে যায়, বা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, এখানে এই যে বিষয়গুলো। তারপরে ন্যাচারাল অ্যাট্রাকশনের মধ্যে যেটা আছে, আমরা বলেছি নেচার বেস যে ডেস্টিনেশন, অসংখ্য ডেস্টিনেশন আছে। যেমন আমাদের সুন্দরবন আছে, কক্সেস বাজার আছে, নিঝুম দ্বীপ আছে, তারপরে আরো আছে বান্দরবানের বেশিরভাগ অঞ্চলই নেচার বেসড এটা। তো তারপরে যেটা বলছিলাম অ্যাগ্রো ট্যুরিজম, এটাও জনপ্রিয় হচ্ছে। অনেকেই আমাদের যে ফার্মিং বা এগ্রিকালচার সাইটটা অনেকে দেখতে চায়, কারণ আমরা শহরে জীবনে এতটাই হয়ে গেছে, যান্ত্রিক হয়ে গেছে। আমাদের পূর্বপুরুষরা যে এই যে আপনার ফার্মিং এর সাথে যুক্ত ছিল, অনেকেই ভুলে গেছে। তো এইটা তাদের পূর্বপুরুষদের যে ফার্মিং ল্যান্ড, এগুলো দেখতে যেতে চায়, বা অনেকেই চায় যে এগ্রিকালচার সিস্টেমটা কেমন, বা এটা কিভাবে কাজ করে। জাপানে খুব জনপ্রিয় একটা ডেস্টিনেশন আছে যেখানে আপনার এগ্রো বেস ট্যুরিজম হয়ে থাকে, অনেকেই ওই ডেস্টিনেশন গুলো ভিজিট করে। ঠিক তেমনই আমাদের নর্থ বেঙ্গল দেখা গেল যে এগ্রো বেস ট্যুরিজমের জন্য খুবই পপুলার হয়ে উঠেছে দিন দিন। তো এইটা একটা বিষয়। তারপরে রিলিজিয়াস বেস তো বললাম, অ্যাট্রাকশন, যেমন কিছু কিছু মন্দির আছে, মসজিদ আছে, স্থাপনা আছে, এগুলোতেও ঘুরতে যায়। যেমন 60 গম্বুজ মস্ক আছে, তারপরে কান্তজির মন্দির আছে, এই বিষয়গুলো। এরপরে স্পেশাল ইন্টারেস্ট প্লেসেস, কিছু কিছু মানুষের
দেখা গেল যে স্পেশাল কিছু এরিয়া থাকে, এটা ম্যান টু ম্যান ভেরি করে, সবার যে সব জায়গা ভালো লাগবে এরকম না, তো সেইটা একটা বিষয়। এরপরে স্পোর্টস ফেস্টিভ্যাল, বিভিন্ন রকমের ফেস্টিভ্যাল হয়ে থাকে, যেমন টি-20 বিশ্বকাপ হয়, তারপরে হচ্ছে আমাদের অলিম্পিক গেম হয়ে থাকে, ফুটবল বিশ্বকাপ হয়ে থাকে। তো এই এই যে বিষয়গুলো, এইরকম স্পোর্ট ফেস্টিভ্যালেও আমাদের অনেকেই ঘুরতে যায় বা পার্টিসিপেট করে। হিস্ট্রিক্যাল অ্যাট্রাকশন, অনেক ঐতিহাসিক স্থাপনা আছে যেগুলোতে আমাদের হচ্ছে এরিয়া ওয়াইজ ভাগ করা হয়েছে। আইল্যান্ড বেসড ডেস্টিনেশন, যেমন বাংলাদেশে বলা যায় যে আপনার সেন্ট মার্টিন খুবই জনপ্রিয় একটা দ্বীপ ভিত্তিক পর্যটন এরিয়া, তারপরে শাহপরীর দ্বীপ আছে, নিঝুম দ্বীপ আছে, এরকম অসংখ্য দ্বীপ আছে যেগুলোকে এখন ফাইন্ড আউট করে ট্যুরিজমের প্রসারের জন্য কাজ করা হচ্ছে। যেমন আপনার সোনাদিয়া ট্যুরিজম পার্কের কার্যক্রম অলমোস্ট শুরু হয়ে গেছে, গভর্নমেন্টের একটা প্রায়োরিটি প্রজেক্ট। এরপরে হচ্ছে নাপ ট্যুরিজম পার্ক, এটা হচ্ছে সেন্ট মার্টিনে যাওয়ার পথে, ওখানে একটা চর আছে, চরে নাপ নদীর মাঝখানে যে চর, জাজিরা চর বলে, ওখানে নাপ ট্যুরিজম পার্ক হচ্ছে। তো তো এরকম দেখা গেল যে আমাদের দিন দিন আইল্যান্ড বেসড ট্যুরিজমটার প্রতি মানুষের একটা ফ্যাসিনেশন কাজ করছে। বিচ বেস ডেস্টিনেশন, যেমন কক্সেস বাজারে আমরা দেখতে পাচ্ছি 10 লক্ষর মতো পর্যটক গিয়েছে। তো এই ধরনের, অর্থাৎ যখন বিচকে কেন্দ্র করে মানুষ কোনো একটা ডেস্টিনেশন ডেভেলপ হয়, সেগুলোকে আমরা বিচ বেস ডেস্টিনেশন বলি। ডার্ক বেস ডেস্টিনেশন, দেখবেন আমাদের ইতিহাসের সাথে কিছু খারাপ কালো অধ্যায় জড়িত আছে, সেই ধরনের ডেস্টিনেশন গুলো অনেক আমরা ভিজিট করি। যেমন যদি বলি সারা পৃথিবীর পার্সপেক্টিভে জাপানিজদের কাছে একটা ক্ষত হয়ে আছে যে হিরোশিমা নাগাসাকি, এই জায়গাতে বোম্বিং হয়েছিল, অনেকে এই জায়গাটা দেখতে যেতে চায় যে কেমন ছিল ডার্ক সাইড হিসেবে। তারপর আমাদের বাংলাদেশের যদি প্রেক্ষাপটে বলি, কিছু কিছু জায়গা আছে, যেমন আমাদের অনেক মানুষের উপর মুক্তিযুদ্ধের সময় আপনার নির্যাতন করা হয়েছিল, টর্চার করা হয়েছিল, বুদ্ধিজীবীদের মেরে ফেলা হয়েছিল জায়গাগুলোতে, এইগুলোকে ডার্ক প্লেস হিসেবে কাউন্ট করা হয়। তো অনেকে এই জায়গাগুলো কিন্তু দেখতে যেতে চায়। তো এটাও একটা বিষয়। এরপরে দেখেন যে ট্রাভেল সেলস ডিস্ট্রিবিউশন। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? কেউ বিরক্ত হচ্ছেন না তো? সবাই কি আমার কথা বুঝতে পারেন? আচ্ছা, তারপর হচ্ছে যেটা বলছিলাম যে ট্রাভেল সেলস ডিস্ট্রিবিউশন, এখানে মূলত কারা কাজ করে, বিশেষ করে ট্রাভেল ডিস্ট্রিবিউশন সিস্টেমে এখানে অনেকগুলো পার্টিস আছে। কারণ হচ্ছে ট্রাভেল এজেন্সি নিজেও একটা ডিস্ট্রিবিউটর, আবার গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম জিডিএস, যেখানে অনেকগুলো সফটওয়্যার আছে, অ্যামাডিউস, অ্যাবাকাস, গ্যালিলিও, তো তারাও ডিস্ট্রিবিউশন সিস্টেমের মধ্যেই কাজ করে। আবার সিআরএস সিস্টেম আছে, এরপরে এসইও আছে, তারপরে হচ্ছে আপনার অনলাইন পোর্টাল গুলো আছে, নিউজ পোর্টাল গুলো আছে, ফেসবুক আছে, তারপরে হোয়াটসঅ্যাপ আছে, টুইটার আছে, এই সবগুলোই আমাদের যে ট্রাভেল ডিস্ট্রিবিউশন সিস্টেম সেইটার আন্ডারে কোনো না কোনো ভাবে কিন্তু কি করে থাকে, কাজ করে থাকে। তার অনেকে হ্যান্ড রেইজ করেছে, কিছু বলবেন আপনারা? আমি দেখতে পাচ্ছি অনেকে হ্যান্ড রেইজ করেছেন, কিছু বলার থাকলে বলেন। আর আর দুই একজন আছেন স্ক্রিনে একটু মানে ইয়ে করা হচ্ছে, মানে আঁকা আঁকি হচ্ছে, একটু একটু খেয়াল রাখবেন। স্ক্রিনে আঁকা আঁকি করলে অনেক অনেক ক্ষেত্রে স্ক্রিনের লেখাটা বোঝা যায় না স্পষ্টভাবে। হ্যাঁ, এটা দুই একজন আছে একটু স্ক্রিনে স্কেচ আঁকার ট্রাই করছে। আমার মনে হয় যে স্কেচ আঁকার দরকার নেই, আমাদের আর খুব বেশি সময় লাগবে না, হয়তোবা 15 না, থেকে হয়তো 20 ওরা মিনিট স্ক্রিনশট ওই নিচ্ছে হ্যান্ড বা রেজের thumbnail বিষয়টা type। মনে হয় এরা এই মানে এটা বুঝতে পারে না হ্যান্ড রেজ যেটা করতে। এটা আমরা কিউএন এর জন্য একটা আলাদা সেশন দিব। স্যার আপনি কন্টিনিউ করেন। ওকে, থ্যাংক ইউ সোহেল সাহেব। আচ্ছা, গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেমের মধ্যে অনেক কিছু আছে, আমি একটু সিম্পলি বলি যে গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেমটা কি। গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেমটা হচ্ছে গ্লোবালি আমার প্রোডাক্ট সার্ভিস গুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে আপনার মিডিয়া গুলো কাজ করে, তাদের আমরা গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম বলি। যদি সিম্পলি একটা কথা বলি, আমাদের ট্রাভেল ইন্ডাস্ট্রিতে জিডিএস এর মধ্যে আছে সবচেয়ে জনপ্রিয় কিছু সফটওয়্যার, যেমন গ্যালিলিও, তারপরে অ্যামাডিউস আছে, সেভার আছে, বিশেষ করে এটা টিকিটিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আবার পিএমএস আছে হোটেলের জন্য। তো এরা ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করে। আর যদি আপনারা ওভারঅল জিডিএস এর কথা বলতে চান, অ্যামাজন আছে, তারপরে হচ্ছে আলিবাবা, এগুলো কিন্তু আপনার জিডিএস এর মতোই কাজ করে। তারা দেখবেন যে অনলাইনে অন্যের প্রোডাক্ট তারা সেল করছে। তো জিডিএস এর কাজটা হচ্ছে মিডলম্যান হিসেবে কাজ করা, লাইক ট্রাভেল এজেন্সি তারা কাজ করে থাকে। আচ্ছা, এরপরে যেটা বলছিলাম যে আপনার
ট্রাভেল এজেন্সি বা ট্যুর অপারেশনে কাজ করতে গেলে বা কোন কোন দায়িত্ব বা কোন কোন কাজ করতে হয় একজন ট্যুর অপারেটর বা ট্যুর গাইড বা ট্রাভেল এজেন্টদের, এখানে দেখেন বলা হচ্ছে যে ডিজাইনিং এন্ড ডেভেলপিং এ ট্যুর, অর্থাৎ ট্যুরিজম এবং ট্রাভেল এজেন্সি এবং ট্যুর অপারেশন যারা কর্মরত থাকে তাদের ফার্স্ট ডিউটি হচ্ছে তাদের ট্যুর ডেভেলপ করা, ডিজাইন করা, যে যেভাবে চায় তাদের ট্যুরগুলো সেভাবে ডেভেলপ করে দেওয়া। ডিটারমাইনিং অ্যান্ড আইটিনারি, তারা হচ্ছে অনেকগুলো অপশন থাকে, তার মধ্যে কোনটা তারা ফিক্স করে নেবে, অনেকে অনেক সময় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে। তারপরে এই বিষয়গুলো নিয়েও কাজ করতে হয় ট্যুর অপারেটর ট্রাভেল এজেন্সি। তারপরে যখন ডিসিশন ফাইনাল হয়ে যায় তারা ট্যুর হচ্ছে অ্যারেঞ্জ করে থাকে উইথ এসকর্ট। এরপর অ্যাসিস্টিং দ্য ওভারসিজ ট্যুর অপারেটিং পার্টনার কোম্পানি, অর্থাৎ তাদের যদি বাইরের কোনো ট্রাভেল কোম্পানি থাকে গ্রাউন্ড অপারেশনে, তাদের সাথে সহযোগিতা করা বা বিভিন্ন রকমের সাপোর্ট প্রদান করে থাকা ইনবাউন্ড এবং আউটবাউন্ড উভয়ের ক্ষেত্রে। এরপরে মেকিং ট্রাভেল অ্যান্ড অ্যাকোমোডেশন রিজার্ভেশন, আমরা ট্রাভেল করতে গেলে যে আমাদের থাকার প্রয়োজন হয় এবং ট্রাভেল রিলেটেড যে সার্ভিসগুলোর প্রয়োজন হয় সেগুলো করে থাকে। এরপরে অফারিং ফেস টু ফেস অ্যান্ড টেলিফোনিক অ্যাডভাইস টু কাস্টমার, অনেক সময় গেস্টদের অনেক রিকোয়েস্ট থাকে ফোনে, তারা ফোনের মাধ্যমে এই কাজগুলো করে থাকে, যে কারো কোনো সাজেশনের প্রয়োজন হলে বা রিকমেন্ডেশনের প্রয়োজন হলে ওভার টেলিফোনে তারা এই কাজগুলো করে থাকে, অথবা ফেস টু ফেস অফিসে যেও তারা এই সাপোর্ট গুলো পেয়ে থাকে। এরপরে কোটিং হলিডে অ্যান্ড কনভার্টিং দিস টু বুকিং, আপনার হলিডে যার যা প্রয়োজন সেই অনুযায়ী ফেয়ার গুলো দেওয়া বা প্যাকেজ প্রাইস ডেভেলপ করা, এবং এরপরে ফাইনালি কনভার্টিং টু বুকিং, অর্থাৎ তারা যেন ট্যুরটা বুক করে সেই ব্যবস্থা করা। অফারিং এক্সিলেন্ট কাস্টমার সার্ভিস, এবং সবসময় চেষ্টা থাকে তাদের প্রচেষ্টা ক্লায়েন্টকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়া, সর্বোচ্চ সহায়তা প্রদান করা। ডিলিং উইথ কমপ্লেন্ট ইন এ কাম অ্যান্ড ডিপ্লোম্যাটিক ম্যানার, আমাদের যারা ট্রাভেল এজেন্সি এবং ট্যুর অপারেশনে কাজ করি তাদের মাথা কখনো গরম করা যাবে না, ঠান্ডা মাথায় আমাদের কমপ্লেন গুলো শুনতে হবে, কারণ আমাকে মনে রাখতে হবে আমার গেস্ট যদি একবার চলে যায় আপনার লাইফ টাইম ওই গেস্ট আর কখনো ফেরত আসবে না। এই জন্য নিজে প্রয়োজন পড়ে তাদের যত ভাবে সম্ভব তাদের অভিযোগগুলো সুন্দরভাবে শান্তভাবে শুনে ডিপ্লোম্যাটিক ওয়েতে তাদের ডিল করতে হবে এবং তাদের কিছু সুযোগ সুবিধা করে দিতে হবে। কিপিং প্রোডাক্ট এন্ড ব্র্যান্ড নলেজ আপ টু ডেট, আমাদের প্রত্যেক দিন ট্রাভেল যে প্রোডাক্ট বা সার্ভিস এগুলো আপডেটেড হয়, তো আমাদের সব সময় যখন যেটার যে ডিমান্ডটা বাড়ছে বা যে তথ্য অ্যাকুরেট তথ্যগুলো আমাদের অবশ্যই ডিসিমিনেট করতে হবে এবং নিজেদের নলেজেবল হইতে হবে। এখন কিন্তু আর ওই সময় নেই যে আগে আপনি একটা সময় বলতেন ভুলভাল এটা বিশ্বাস করবে, এখন অনলাইনে অনেক কিছু ইনফরমেশন থাকে বা বিভিন্ন ট্রাভেলিং গ্রুপ আছে, তাদের কাছেও যদি আপনি একটা টেক্সট পাঠান দেখবেন তারা আপনাকে ইনফরমেশন দেয়। এই জন্য সবসময় আপডেট থাকতে হবে, মিনিস্ট্রিতে নতুন কোনো পরিবর্তন আসলো কিনা, তারপর ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে কোনো নতুন নিয়ম কানুন আসলো কিনা, পাসপোর্টের ক্ষেত্রে কি ধরনের কি এই বিষয়গুলো, অর্থাৎ টোটাল ট্রাভেল রিলেটেড ইনফরমেশন গুলো, পাশাপাশি আপনি কি কি প্রোডাক্ট সার্ভিস দিচ্ছেন, আপনার ব্র্যান্ডের যে ভ্যালুটা সেটা সম্বন্ধেও আপনাকে ধারণা রাখতে হবে অ্যাজ এ ট্রাভেল এজেন্ট অর ট্যুর অপারেটর। ওয়ার্কিং টু সেলস টার্গেট, আমাদের অনেক সময় টার্গেট নিয়ে কাজ করতে হয়, সেটা করতে হবে, কারণ সব সময় সমান থাকে না, অনেক সময় দেখবেন যে আপনার টার্গেট ফিল আপ হয় না, আবার অনেক সময় দেখবেন টার্গেটের বেশিও আমরা কি করি আমাদের হচ্ছে ক্লায়েন্ট পেয়ে যায়। তো এইবার করোনার কারণে যেটা হয়েছে, ডোমেস্টিক ট্যুরে খুব ভালো একটা ছিল, বাণিজ্যিক যে সফলতা, অনেকে খুব ভালো বিজনেস করে ফেলেছে আপনার লাস্ট দুই তিন মাসে, তো এটা একটা বিষয়। এরপরে দেখেন যে ট্রাভেল এজেন্সি এবং ট্যুর অপারেশনের কাজ করতে গেলে কোন কোন যোগ্যতার প্রয়োজন হয়, এখানে কয়েকটা বিষয় বলা হচ্ছে, মূলত এগুলোকে হাইলাইট করা হয়েছে। প্যাশনেট ইন স্ট্রং ডোমেস্টিক এন্ড ইন্টারন্যাশনাল ট্রাভেল নলেজ, আপনাকে দেশ এবং দেশের বাইরের বিভিন্ন ডেস্টিনেশন সম্বন্ধে আপনাকে ধারণা রাখতে হবে, আপনাকে টোটাল যে কোন দেশে অনলাইন ভিসা পাওয়া যায়, কোন দেশে ট্রানজিট ভিসা দেয় বা কোন দেশের ভিসা নিয়ে রেস্ট্রিকশন আছে সেই বিষয়গুলো সম্বন্ধে, এবং জিওগ্রাফি অর্থাৎ কোন ডেস্টিনেশন কোন দেশে অবস্থিত, কোন শহরে অবস্থিত, কোথা থেকে গেলে ভালো, কোন এয়ারলাইন্সে এটার আপনার কানেক্টিং টাইম কম বা কোন এয়ারলাইন্সে ডিরেক্ট ফ্লাইট আছে, এই যে বিষয়গুলো জিওগ্রাফি সম্বন্ধে একটা ভালো ধারণা রাখতে হবে। এক্সিলেন্ট কমান্ড অফ বোথ রিটেন এন্ড স্পোকেন ইংলিশ, এটা যেটা হয় আপনার ইংলিশ এবং ইংলিশে যেটা করবেন লিখিত এবং আপনার হচ্ছে বলার মতো দক্ষতা থাকতে হবে, এটা বিশেষ করে যারা ইন্টারন্যাশনাল ট্যুর প্যাকেজ করে থাকে তাদের জন্য গুরুত্বপূর্ণ, আর যারা ডোমেস্টিক প্যাকেজ নিয়ে কাজ করেন তাদের জন্য যে খুব বেশি একটা দরকার সেরকম না, বাট ইন্টারন্যাশনাল প্যাকেজ নিয়ে যখন আপনি কাজ করবেন সেই জায়গাতে এটা প্রয়োজন হয়। অ্যাবিলিটি টু মাল্টিটাস্ক এন্ড কুইকলি ইন্টারপ্রেট কমপ্লেক্স ইনফরমেশন, আপনাকে
চতুর হইতে হবে। চতুর বলতে বহুমুখী জ্ঞানের অধিকারী হইতে হবে, অনেকগুলো বিষয় সম্বন্ধে আপনার ধারণা থাকতে হবে এবং যে যে তথ্য চাচ্ছে, কারণ কি ট্রাভেল এজেন্সির কাছে এম্বাসি সম্বন্ধে ধারণা থাকতে হবে, এয়ারলাইন্সের টিকিট সম্বন্ধে ধারণা থাকতে হবে, তারপরে কোন ডেস্টিনেশন নিরাপদ, কোন ডেস্টিনেশনে হোটেল কম ইতে পাওয়া যাবে, কোন কোন হোটেলের আপনার হচ্ছে হোটেল ভাড়া কম বা রিসোর্ট ভাড়া কম, এই টোটাল বিষয়গুলোকে আপনাকে কি করতে হবে, অর্থাৎ আপনার সব ধরনের ট্রাভেলার বা ট্যুরিস্টদের আপনি যাতে অ্যাকোমোডেট করতে পারেন। কারণ আপনার কাছে অনেক সময় বাজেট ট্যুরিস্ট আসবে, অনেক সময় আসবে আপনার যে বিজনেস ট্রাভেলার আসবে, অনেক সময় কর্পোরেট ট্রাভেলার আসবে বা ট্যুরিস্ট আসবে বা গ্রুপ বুকিং আসবে, ইন্ডিভিজুয়াল বুকিং আসবে, অর্থাৎ সব বিষয় আপনার ধারণা রাখতে হবে। অর্থাৎ এই ধারণা একদিনে হবে না, এটা কাজ করতে করতে আপনি দীর্ঘদিন যখন কাজ করবেন এই ট্রেডে, তখন আপনার এই ধারণাগুলো সিম্পলি ইন হয়ে যাবে। অ্যাবিলিটি টু বিল্ড স্ট্রং রিলেশনশিপ উইথ ক্লায়েন্ট, অর্থাৎ আমাদের রিলেশনশিপ মার্কেটিং এর উপর গুরুত্ব দিতে হবে। আগে একটা কনসেপ্ট ছিল আমার প্রোডাক্ট থাকলে মানুষ আসবে, এখন আপনার কোয়ালিটির পাশাপাশি আপনাকে কি করতে হবে, রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে। অর্থাৎ আপনার যদি ভালো রিলেশনশিপ ডেভেলপ হয়ে যায় ক্লায়েন্টদের সাথে, তাহলে তারা রিপিট কাস্টমার বা লয়াল কাস্টমারে পরিণত হবে। স্কিল টু পারসুয়েট কাস্টমার অ্যান্ড ইনফ্লুয়েন্স দেয়ার ডিসিশন, অনেক সময় কাস্টমারদের সাথে যখন আপনার ভালো একটা সখ্যতা হয়ে যাবে, একসময় দেখবেন আপনি তাদের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ইনফ্লুয়েন্স করতে পারবেন, অনেক সময় আপনার কথাই মোটিভেটেড হয়ে যাবে। এই স্কিলটাও ডেভেলপ করতে হবে। এরপরে হচ্ছে হাই লেভেল অফ মোটিভেশন ওয়ার্কিং বোথ ইন্ডিপেন্ডেন্টলি অ্যান্ড টিম, আপনার যেটা করতে হবে, আপনার মোটিভেশনাল পাওয়ারটা ভালো থাকতে হবে, হাই লেভেলের মোটিভেশন। এরপর হচ্ছে দেখা গেল যে আপনার এটা সেলফ মোটিভেশন আমরা যেটা বলি, যেমন ট্যুর অপারেশন করতে গেলে অনেক জটিলতায় পড়তে হয়, অনেক সময় ক্লায়েন্টরা রেগে যায়, বা দেখা গেল যে আপনাদের পৌঁছানোর কথা 10টায় পৌঁছেছি 1টার দিকে, এরকম হয়। ট্যুর অপারেট করতে গেলে বহুমুখী সমস্যার সম্মুখীন হতে হয়, কিন্তু এগুলোতে মন খারাপ করা যাবে না, নিজে নিজে মোটিভেটেড হইতে হবে এবং ট্যুরিস্টদেরও মোটিভেট করতে হবে যে দেখেন এটা এইভাবে এটা হয়েছে, এই বিষয়গুলো। তারপরে একা এবং টিমে কাজ করার মতো আপনার মন মানসিকতা থাকতে হবে, অনেক সময় একা একা কাজ করতে হবে, আবার টিমে কাজ করতে হবে। স্মার্ট অ্যাপিয়ারেন্স, স্মার্ট অ্যাপিয়ারেন্স বলতে দেখতে খুব সুন্দর হইতে হবে, খুব লম্বা হইতে হবে এরকম না, স্মার্টলি কথা বলা, স্মার্টলি আপনার কমিউনিকেশন করা, গেস্টের সাথে ডিলিং করা, তারপরে মোবাইলে তাদের হচ্ছে টেলিফোনে অনেক সময় কথা বলা বা তাদের সাজেশন দেয়া, এই বিষয়গুলো। স্মার্টনেস এর সংজ্ঞাটা হচ্ছে যে যেরকম বিষয় আপনার কাছে প্রত্যাশা করবে সেইভাবেই তাকে আপনি উপস্থাপন করা, এটাই হচ্ছে স্মার্ট অ্যাপিয়ারেন্স। এইটা একটা বিষয়। প্রফিশিয়েন্ট ইন্টারনেট রিসার্চ স্কিল, আপনার ইন্টারনেটে সার্চ করার ব্রাউজিং এর কি থাকতে হবে, ক্যাপাসিটি থাকতে হবে, কারণ আমরা বললাম যে অলমোস্ট আমরা যারা টিকিট নিয়ে কাজ করি তাদের কম্পিউটার স্কিল থাকতে হয়, কারণ আমাদের জিডিএস সফটওয়্যারটা সম্বন্ধে জ্ঞান থাকতে হয়, জিডিএস এর মাধ্যমে আমাদের টিকিট করতে হয় বা বিভিন্ন এয়ারলাইন্স এর লগ ইন নিয়ে কাজ করতে হয়, হোটেলের লগ ইন নিয়ে আমাদের কাজ করতে হয়, বা এখন আপনার শিপের টিকিটের জন্য তারা লগ ইন আইডি দিয়ে থাকে। তো কম্পিউটার এবং ইন্টারনেট সম্বন্ধে আমাদের জ্ঞান থাকলে যেটা হবে, মার্কেটিং এর ক্ষেত্রেও ভালো করবেন এবং আপনার স্পিডি সার্ভিসও দিতে পারবেন। অ্যাবিলিটি টু ওয়ার্ক ইন টার্গেট বেসড এনভায়রনমেন্ট, অনেক সময় আপনাকে টার্গেট নিয়ে কাজ করতে হবে, সেই মন মানসিকতা থাকতে হবে, এইটা একটা বিষয়। তো এই বিষয়গুলো আমাদের থাকতে হয়। এরপরে দেখেন যে ট্যুরিজম ট্রেন্ড টু ফলো 2020, 2020 সালে যেটা আমরা লক্ষ্য করেছি ট্রাভেলিং এর ক্ষেত্রে, স্লো ট্রাভেল, অর্থাৎ একা একা ট্যুর করার দিকে মানুষের ঝোঁক বেড়ে গেছে। পলিটিক্স, অর্থাৎ মানুষ পলিটিক্যাল পারপাসে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করেছে বা ট্যুর করেছে, এটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল পলিটিক্স হতে পারে বা ডোমেস্টিক পলিটিক্স হতে পারে সেটা। এরপর সাস্টেনেবিলিটি, এখন সবাই আমরা টেকসই পর্যটন নিয়ে চিন্তা করছি, টেকসই পর্যটনের মাধ্যমে কিভাবে যাওয়া যায় সেটা একটা বিষয়। সেকেন্ড সিটি ট্রাভেল, দেখবেন যে প্রত্যেকটা দেশের গুরুত্ব, আমাদের যদি ঢাকাকে আমরা ফার্স্ট সিটি হিসেবে কাউন্ট করি, সেকেন্ড সিটি হিসেবে আমাদের কাউন্ট করতে হয় চিটাগং বা কক্সবাজার, এগুলো গুরুত্বপূর্ণ সিটি। তো দেখা গেল যে করোনার কারণে এমনিতেই তো কক্সবাজারে আমাদের প্রচুর পর্যটক যায়, কিন্তু করোনাকালীন সময়ে চিটাগং এর যে বিভিন্ন ডেস্টিনেশন গুলো আছে হিল বেসড বা ঝর্ণা বেসড, এগুলোতে প্রচুর পরিমাণ পর্যটক ট্রাভেল করেছে। আর কক্সবাজারে তো আমরা চিত্র দেখতেই পাই, সেটা নিয়ে আর নাই বললাম। এরপরে বান্দরবানের দিকেও মানুষ ট্যুর করছে। তো সেকেন্ড সিটি ট্রাভেলের দিকে, অর্থাৎ ডোমেস্টিকের যে ডেস্টিনেশন গুলো বিশেষ করে পপুলার ডেস্টিনেশন, এগুলোতে ট্রাভেলিং বেড়ে গেছে। ট্রান্সফরমেটিভ ট্রাভেল, ট্রাভেলিং এর ক্ষেত্রে কিছু কিছু পরিবর্তন দেখা যাচ্ছে, যেমন আমরা মাস্ক পরে ট্রাভেল করি বা প্রিকশন নিয়ে আমরা ট্রাভেল করি, বা আমরা হাইজিন বা স্যানিটাইজার এই যে বিষয়গুলো বা পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট অনেক ইউজ করি। তো এই যে পরিবর্তন এগুলো হচ্ছে। এবং স্মার্ট ডেস্টিনেশন, দেখা গেল যে এখন মাস ট্যুরিজমের জায়গায় সবাই হচ্ছে আপনার স্মার্ট ডেস্টিনেশন, যেখানে সিকিউর সেফ, এই ডেস্টিনেশন গুলোতে মানুষের ইভেন
হসপিটাল আছে বা চিকিৎসা সেবা নেওয়া যাবে, এই ধরনের চিন্তা ভাবনা করে তারা এখন ট্রাভেল করছে। ব্লেজার ট্রাভেলটা হচ্ছে বিজনেস অ্যান্ড লেজার, এটা জনপ্রিয়তা পাচ্ছে। অনেকে বিজনেসম্যানরা বিভিন্ন জায়গায় তাদের ট্যুর থাকে, মিটিং শেষ করে দেখা গেলো যে 3 দিনের ট্যুরে গেছে, 2 দিন তাদের বিজনেস পারপাসে, 1 দিন হচ্ছে লেজার পারপাসে। তো এটাকে আমরা ব্লেজার ট্রাভেল বলি। এটার পপুলারিটি বেড়ে যাচ্ছে, বিশেষ করে বাংলাদেশে যে ফরেনাররা আসে তারা বিজনেস ট্রাভেলার সংখ্যাই বেশি। এর মধ্যে জাপান এবং চাইনিজ এবং ইন্ডিয়ান এই ট্যুরিস্টদের পরিসংখ্যানটাই বেশি দেখা যাচ্ছে। এখানে আমরা একটা দেখেন যে স্ট্যাটিস্টিক দেওয়া হয়েছিল, এটা 2015 সালে 14-15-তে সার্ভে করা হয়েছিল। এখানে সোর্সটাও দেওয়া আছে যে আমাদের এখন অনলাইন বেস অ্যাক্টিভিটিস বেড়ে যাচ্ছে ট্রাভেলিং। যে আপনার 2020 সালে, এখানে এটা আরো 4 বছর আগে প্রিডিক্ট করা হয়েছে যে 2020 সালে এরকম একটা বিষয় সিনারিও আমরা দেখতে পাবো, যে মোবাইল টেকনোলজির মাধ্যমে 92% এখন বুকিং বা ইনফরমেশন গুলো নেওয়া হচ্ছে। কাস্টমাইজেশন হচ্ছে 87% ট্রাভেলার, অর্থাৎ তাদের পছন্দ মতো ডেস্টিনেশন চুজ করা বা ডেস্টিনেশন ভিজিট করা। নিউ বুকিং সলিউশন, অর্থাৎ আপনার অনলাইনের মাধ্যমে বিভিন্ন বুকিং এর জন্য বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে তারা ট্রাভেল এজেন্সি ট্যুর অপারেটররা কাজ করছে। ইভেন হচ্ছে ট্যুরিস্টরাও অনলাইন বেসিস তারা বুকিং করে। তারপর নিউ পেমেন্ট সলিউশন, অর্থাৎ কন্ট্রাক্টলেস পেমেন্ট। আপনারা অনেকে দেখতে পাচ্ছেন এখন আর ট্রাভেল এজেন্সিতে যে টাকা দিতে হচ্ছে না, এটা হয় আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে অথবা বিকাশ অথবা ডাচ বাংলার যে রকেট সিস্টেম আছে, এগুলোর মাধ্যমে আমরা কি কন্ট্রাক্টলেস এখন পেমেন্ট করতে পারছি। গ্রাউন্ডের যে বিষয়টা, আপনার এখানে অ্যাকোমোডেশন বা এগুলো 43% আপনার অনলাইনের মাধ্যমে এই কার বাস বুকিং হচ্ছে, অ্যাকোমোডেশনও 31%। এই একটা ট্রেন্ড দেখা যাচ্ছে, এটা সামনে আরো বাড়বে। তো এরপরে যেটা আমরা দেখতে, অর্থাৎ আমাদের ট্রাভেল এজেন্সি এখন মডার্ন ফরমেশনে চলে আসছে। কারণ ট্রাভেল এজেন্সির বিজনেস আজকে থেকে না, 1920 সাল থেকে আপনার ট্রাভেল এজেন্সির বিজনেস আছে। অনেকেই বলে যে সামনে ট্রাভেল এজেন্সির বিজনেস থাকবে না বা ট্রাভেল এজেন্সির দরকার হবে না, কিন্তু আমার যেটা ধারণা, সামনে ট্রাভেল এজেন্সি আরো মডার্ন ফর্মে থাকবে এবং ট্রাভেল এজেন্সির গুরুত্ব বাড়বে। কারণ মানুষের এখন সময় কম, অনেকেই চায় যে এত ঝামেলা জটিলতায় না যে কোনো একটা ট্রাভেল এজেন্সির কাছে কাজগুলো দিয়ে, যেটা আমি দেখতে পারি বিশেষ করে কর্পোরেট ট্রাভেলার আছে বা কর্পোরেট ট্যুরিস্ট বা কোম্পানির যে ট্যুর গুলো হয়, এগুলো কিন্তু তারা নিজের ট্যুর অপারেট করে না, এগুলো কোনো একটা ট্রাভেল এজেন্সি বা ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্মের মাধ্যমে কাজ করে। এতে হয় কি টাইম এবং মানি বেঁচে যায়, এবং যেটা হয় যে আপনার ইফিশিয়েন্ট ওয়েতে একটা ট্যুর অপারেট করা হয়। যদি আমরা নিজেরাই ট্যুর অপারেট করি, দেখবেন এখানে কোনো না কোনো গ্যাঞ্জাম হবে। বাট কোন একটা ট্রাভেল এজেন্সি বা ট্যুর অপারেটর যদি ট্যুর অপারেট করে, খুব দেখবেন তারা প্রফেশনালিজম মেনটেন করে সবকিছু সার্ভিস দেওয়ার চেষ্টা করে থাকে। তো ফিউচার যে বিষয়টা, এখন আমাদের 10,000-এর মতো ট্রাভেল এজেন্সি আছে, বিশেষ করে আয়াটা এজেন্সি আছে 780টার মতো। এরপরে আপনার প্যাকেজ ট্যুর এজেন্সি আছে 3,000+। এরপরে দেখা গেল যে আপনার হজ ওমরার আছে 2,000+, রিকুইটিং এর আছে 3,000+। এরকম ওভারঅল দেখা গেল যে 10,000+ ট্রাভেল এজেন্সি আছে। ইভেন ট্যুর অপারেটর আছে আপনার টোয়াবের মেম্বার আছে 800-র মতো। এর বাইরেও আরো 2 থেকে 3,000 ট্রাভেল ট্যুর অপারেটর কাজ করছে ট্যুর প্যাকেজিং এর জন্য। ইভেন আপনার ইদানিং কালে যেটা দেখলাম, অনলাইন ট্যুর গ্রুপ গুলো পপুলার হয়ে যাচ্ছে এবং অনেক অনলাইন ট্যুর গ্রুপের মাধ্যমে কিন্তু মানুষ এখন ট্যুর করে। বিশেষ করে ইউনিভার্সিটি লেভেলে যারা আছে, তারা বন্ধুরা মিলে ট্যুর গ্রুপ গুলো করে তারা ওখান থেকে কিন্তু ট্যুর অপারেট করছে, সেটা একটা বিষয়। তাহলে আমরা ফিউচার ট্রাভেল ট্রেন্ডটা কিভাবে দেখতে পাচ্ছি, যে আমাদের 21 সালে ট্রাভেলটা কেমন হতে পারে। এটা হচ্ছে কশনারি ট্রান্সপোর্টেশন, অর্থাৎ আমরা দেখবেন যে এখন ট্যুর করতে গেলে এয়ারপোর্টে আমাদের কি করতে হয়, হ্যান্ড স্যানিটাইজার বা আমাদের করোনার নেগেটিভ সার্টিফিকেট শো করতে হয়। এরপরে দেখা গেলো যে মাস্ক বাধ্যতামূলক ইউজ করতে হবে। এই ধরনের বিভিন্ন রকম প্রিকশনের মাধ্যমে আমাদের ট্রান্সপোর্টেশন সিস্টেম ইউজ করছি। প্রিফারেন্স ফর আউটডোর, কারণ 1 বছরে অনেকে বাইরে বের হতে পারে নাই, 2021 সালে মানুষ একটু আউটডোরে বের হবে, বা দেখা গেল যে দেশের এক প্রান্তে থেকে আরেক প্রান্ত, বা এমনও অনেকে আছে যে ইন্টারন্যাশনাল ট্যুরও করার পরিকল্পনা করবে। এরপরে আর যেটা হবে স্মলার গ্রুপ এন্ড প্রাইভেসি, ছোট ছোট গ্রুপে এখন ট্যুর করবে। আগে যেমন 150-200 লোক একসাথে ট্যুর করতে, এখন যেটা হবে 20 জন, 15 জন, 30 জন, এরকম স্মল গ্রুপে ট্যুর হবে এবং তাদের কাস্টমাইজেশনটা মেনটেন করে তারা তাদের পছন্দ মতো ট্যুর করবে। অনেকে আছে 5 জনে মিলেও এখন গ্রুপ করে সাজেকে যায় কোনো ট্যুর অপারেটর বা ট্রাভেল এজেন্সির মাধ্যমে, বা 2 জনেও যায়, এটা হয়। লোকাল এন্ড ডোমেস্টিক, আমাদের যেটা হচ্ছে যে ডোমেস্টিক ট্যুরিজমের উপর প্রেশারটা থাকবে আরো 2 থেকে 3 বছর। এবং যেটা সবচেয়ে মজার বিষয়, বাংলাদেশ ট্যুরিজম নিয়ে কাজ করতে গিয়ে জানতে পেরেছি, আমাদের আসলে
বাংলাদেশ পর্যটন কিন্তু ইন্টারন্যাশনাল ট্যুরিস্টদের উপর বেঁচে নেই। বাংলাদেশের পর্যটনের যতটুকু পরিবর্তন, বিবর্তন বা উন্নয়ন, এটা কিন্তু ডোমেস্টিক ট্যুরিস্টদের উপরে। কারণ আমাদের দেশে প্রায় 1,30,00,000 মানুষ ডোমেস্টিক ট্যুরিস্ট দেশের এক প্রান্তে থেকে আরেক প্রান্তে ট্রাভেল করে। আর সেখানে যদি আমরা দেখি যে ইন্টারন্যাশনাল ট্যুরিস্টের সংখ্যা মাত্র 3 থেকে 5 লক্ষ, যেটা ট্যুরিজম বোর্ড বা পর্যটন কর্পোরেশন বলছে যে 5 লক্ষ মতো বিদেশি পর্যটক বাংলাদেশে আসে। তাহলে এই পর্যটন শিল্পের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত 40 লক্ষ লোক কিভাবে সার্ভাইভ করে? তার মানে ডেফিনেটলি আমাদের ডোমেস্টিক ট্যুরিজমটা লাস্ট 2 বছর ধরে একটা বড় ধরনের রেভলিউশন হয়েছে। 2018-19-20, 18-19-19 তো বুমিং সিচুয়েশন ছিল, 20-এ একটু মানে বিশেষ করে মার্চ থেকে জুন পর্যন্ত একটা ডাউন সিচুয়েশনে ছিল, আবার জুনের পর থেকে বিশেষ করে নভেম্বর থেকে মোটামুটি একটা পিক আবার শুরু হয়ে গেছে। তো এই যে ধারাবাহিকতা, এটা কিন্তু আমাদের ডোমেস্টিক ট্যুরিজম এর যে ওয়েবটা, আমাদের বাংলাদেশ ট্যুরিজমটাকে টিকিয়ে রেখেছি কিন্তু ডোমেস্টিক ট্যুরিস্টরা, এবং আমাদের যারা প্রাইভেট স্টেক হোল্ডার, যারা তাদের প্রয়োজনে এই ইন্ডাস্ট্রি নিয়েই কাজ করছে, এটা একটা বিষয়। তবে বর্তমানে গভর্নমেন্ট আমাদের ইন্ডাস্ট্রিকে নিয়ে বিভিন্ন রকমের মহাপরিকল্পনা, বিভিন্ন প্রজেক্ট বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলে ভাগ করে কাজ করছে। তো এটাও আমাদের জন্য একটা পজিটিভ সাইন। তো দেখা গেল যে লোকাল এবং ডোমেস্টিক ট্যুরিজমটা করোনার কারণে আরো 2 থেকে 3 বছর জনপ্রিয়তা থাকবে, এবং বাংলাদেশে সবসময় ডোমেস্টিক ট্যুরিজমের একটা মার্কেট আছে এবং থাকবে। সাস্টেনেবিলিটির ক্ষেত্রে যেটা হয় যে আমাদের আমরা যেন ডেস্টিনেশনে যে অসুস্থ হয়ে না পড়ি, সে বিষয়টা নিয়েও আমাদের কনসার্ন থাকতে হবে, হেলথ ইস্যুর যে বিষয়টা, এবং পর্যটন কেন্দ্রগুলো যাতে নষ্ট না হয়ে যায়, ধ্বংস হয়ে না যায়, এবং সেই ক্ষেত্রে রেসপন্সিবল ট্যুরিস্ট হিসেবে কাজ করতে হবে, বা সেই দিকে এখন অনেকে অগ্রসর। দেখবেন যে আমাদের এখনো পর্যটকরা পুরোপুরি সচেতন হয় নাই, বাট তারপরেও কিছু কিছু জায়গা আমরা দেখতে পাচ্ছি যে ময়লা ফেলার ক্ষেত্রে অনেকেই, একটা ইয়াং ট্রাভেলার যারা বা ইউনিভার্সিটি যারা পড়াশোনা করছে, এই ধরনের ট্যুরিস্টদের মধ্যে একটা সচেতনতার জায়গা সৃষ্টি হয়েছে, তারা সাস্টেনেবিলিটি নিয়ে এখন চিন্তা করছে। আর 2021 হবে দ্য ইয়ার অফ স্মার্ট ট্রাভেল। আপনার ট্রাভেলিং এর ক্ষেত্রেও পরিবর্তন হবে, চেঞ্জ হবে, এবং স্মার্ট ট্রাভেলিং যুগ শুরু হবে 2021 সাল থেকে। অলমোস্ট আমরা সেটা দেখতে পাচ্ছি। স্মার্ট বলতে আমরা অনলাইন বেসড, তারপর হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়াল ট্যুর, এরপরে কাস্টমাইজ প্যাকেজ, হ্যাঁ, তো তারপরে হচ্ছে দেখা গেল যে কন্টাক্টলেস পেমেন্ট, এই বিষয়গুলোর উপর আমাদের গুরুত্ব বাড়তে থাকবে। এখানে একটা স্ট্যাটিস্টিক দেওয়া আছে 2019-এর, যে ট্রাভেল এজেন্ট কি করে থাকে, কতটুকু কাজ করে থাকে, বা 2018-তে কেমন তাদের কন্ট্রিবিউশন ছিল। এখানে বলা হচ্ছে যে 51% এয়ারলাইন্স আপনার টিকিট সেল হয়েছে ট্রাভেল এজেন্সির মাধ্যমে, সেটা হচ্ছে 86 বিলিয়ন ওয়ার্ল্ড ওয়াইড। তারপরে হচ্ছে আপনার ক্রুজ যে টিকিট সেল হয়েছে 87%, যেটা 15 বিলিয়ন ইউএস ডলার আর্থিক মূল্য ছিল সারা পৃথিবীতে। এরপরে 47% হোটেল আপনার রুম সেল হয় ট্রাভেল এজেন্সির মাধ্যমে। এরপরে যেটা আমরা দেখতে পাচ্ছি যে আপনার 45% হচ্ছে কার রেন্টাল হয় ট্রাভেল এজেন্সির মাধ্যমে, 81% হচ্ছে ট্যুর প্যাকেজ সেল হয়, যেটার আর্থিক মূল্য 9 বিলিয়ন। তো আমরা আমরা আসলে ট্রাভেল এজেন্সি নিয়ে অনেকের মধ্যে নেগেটিভ অনেক প্রোপাগান্ডা আছে, ওইটা না। আপনার ইন্টারনালি বিজনেস এনভায়রনমেন্ট ভালো, আর যারা হচ্ছে মোটামুটি মার্কেট সম্বন্ধে নলেজেবল, তারা কিন্তু ভালো বিজনেস করছে। এই করোনার মধ্যে একটা ধাক্কা ছিল, কিন্তু সেই ধাক্কা কাটিয়ে ওঠার অনেকেই চেষ্টা করছে। তো আমাদের মোটামুটি এই ছিল ট্রাভেল এজেন্সি এন্ড ট্যুর অপারেশন নিয়ে কিছু আলোচনা। পুরোপুরি আলোচনা করতে পারি নাই, কারণ দেখা গেল যে এটার উপর একটা কোর্স আছে 90 ঘন্টার, যেটার জন্য আপনাকে বিভিন্ন কন্টেন্ট নিয়ে জানতে হয়, বিস্তারিত জানতে হয়। আমরা জাস্ট একটা ব্রিফ করে দিয়েছি যে আসলে ট্রাভেল এজেন্সি এবং ট্যুর অপারেশনের এরিয়াটা এখন কোন পর্যায়ে আছে, সেটা নিয়ে একটা আপনাদের ধারণা দেওয়া। তো আমার মনে হয় এখন রিকাদ্দার সাহেব আপনাদের প্রশ্ন উত্তর যে পর্ব অথবা আরেকটা কি যেন ফিডব্যাক পর্ব আছে, ওটা আপনারা শুরু করতে পারেন। তার আগে আমি হচ্ছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমরা সেই প্রশ্নের অ্যান্সার গুলো দেওয়ার চেষ্টা করব, বা সেই অনুযায়ী আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে ট্রাভেল ইন্ডাস্ট্রি নিয়ে, বাট বিশেষ করে আমাদের ট্রাভেল এজেন্সি ট্যুর অপারেশন সাইটটা নিয়ে, সেটা নিয়ে আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ আমার সাথে এতক্ষণ সেশন থাকার জন্য। আমি আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি যে দীর্ঘ সময় আপনারা ধৈর্য ধারণ করে আমার সাথে আজকে ছিলেন বা আলোচনায় অংশগ্রহণ করেছেন, এজন্য সবাইকে ধন্যবাদ। মিস্টার রিকাদ্দার আছেন? থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার আমরা আছি। একটা কোয়েশ্চেন, তো কোয়েশ্চেন আনসারটা দিবেন আপনি আসলে আমাদের ওই আপনাদের একটা অ্যানাউন্সমেন্ট আছে আইএসএস পক্ষ থেকে, তারপরে তো কোয়েশ্চেনটা হচ্ছে, আমি আপনাকে জানিয়ে রাখি, আনসারটা নিব একটু পরে,
যে কালচারাল ট্যুরিজমের প্রেজেন্ট স্টেজ ও সামনের ডেভেলপের হওয়ার কোনো প্রবাবিলিটি আছে কিনা, এক। আর এটার একটা আরেকটা এক্সটেনশন কোয়েশ্চেন যে রিটেল এবং হোলসেল ট্রাভেল এজেন্সির কিছু এক্সাম্পল দিবেন, আচ্ছা ডেফিনেশন একটু ক্লিয়ারলি বোঝালে ভালো হয়। প্যাকেজ ওকে ট্যুরের এজেন্সিটা কেমন? তো স্যার আমরা আচ্ছা আনসারটা নিব একটু পরে, তারও আগে ওকে আমাদের আইএসএসসি পক্ষ থেকে একটা অ্যানাউন্সমেন্ট আছে। ওই স্ক্রিন শেয়ারটা একটু স্টপ করলে ভালো হয়। ওকে জি, থ্যাংক ইউ সকল পার্টিসিপেন্টকে ধন্যবাদ যে আপনারা আসলে এই সময় নিয়ে মনোযোগ সহকারে আমাদের স্পিকার আলোচনা শুনেছেন। সবাইকে আসলে আমাদের সাথে আছেন, একটু যদি আমাকে যদি একটু চ্যাট বক্সে একটু লিখতেন যে আপনারা মানে কেমন লেগেছে আমাদের আলোচনা, আমাদের অনারেবল স্পিকারের আলোচনা কেমন লেগেছে, একটু সবাই যদি চ্যাট বক্সে একটু সবাই যদি লিখতেন, দেখতে মানে আমরা দেখতে চাচ্ছি যে সবাই অ্যাক্টিভ আছেন কিনা আপনারা। জি থ্যাংক ইউ ভেরি মাচ। কারণ আসলে আপনাদের উৎসাহ, আপনাদের যদি সহযোগিতা আমরা পাই তাহলে ভবিষ্যতে আমরা আরো মানে অনেক ধরনের সেমিনার আমরা আয়োজন করব আপনাদের উদ্দেশ্যে। এই হলো ব্যাপার। তো আসলে এই ট্রাভেল এন্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি আসলে অনেক বড় একটা ব্যাপার। এই ইন্ডাস্ট্রির সাথে অনেক কিছু সম্পৃক্ত। আসলে এই ইন্ডাস্ট্রিটা সারা ওয়ার্ল্ডে এটা অনেক বড় একটা ইন্ডাস্ট্রি। সারা বিশ্বব্যাপী জিডিপিতে এটা এই ট্রাভেল এন্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রির অনেক বড় অবদান থাকে। আমরা যদি পার্শ্ববর্তী দেশ, আমরা যদি নেপালের কথা চিন্তা করি, ভুটানের কথা চিন্তা করি, আমরা দেখব যে ওদের ওই সমস্ত দেশের জিডিপিতে মূল কন্ট্রিবিউশন কিন্তু আসে এই ট্রাভেল এন্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি থেকে। আমাদের বাংলাদেশে অলরেডি আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট অনেক বড় ধরনের কিছু ইনিশিয়েটিভ নিয়েছে, যেটা অলরেডি আমাদের স্যার এখানে আমাদের সাথে আলোচনা করেছেন। তো এই ট্যুরিজম ইন্ডাস্ট্রি আসলে এটা মানে এটা আসলে আপকামিং বিগ ইন্ডাস্ট্রি হতে যাচ্ছে, যেটা আমরা আগে দেখেছিলাম যে বাংলাদেশের গার্মেন্টস সেক্টর আমাদের দেশে অর্থনীতিতে বড় অবদান রেখে যাচ্ছে। এবং আরেকটা বড় ইয়ে হচ্ছে, যেটা হচ্ছে আমরা যেটা রেমিটেন্স পাচ্ছি, বাট এটা খুব দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের ট্রাভেল এন্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি এটা জিডিপিতে একটা বড় কন্ট্রিবিউটর হিসেবে কিন্তু আত্মপ্রকাশ করতে যাচ্ছে, যারই অংশ হিসাবে আমাদের বাংলাদেশের কমিউনিকেশন ট্যুরিজম ডেভেলপমেন্টের পিছনে যে কাজগুলো থাকে, যেমন সিকিউরিটি এন্ড কমিউনিকেশন, এই জিনিসগুলো কিন্তু অনেক ডেভেলপ হচ্ছে। মেসিভ চেঞ্জ আসছে বাংলাদেশে, মেট্রো রেল হচ্ছে, তারপর হচ্ছে জানেন ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত মানে রেল লাইন সম্প্রসারণ হচ্ছে। সমস্ত কিছু মিলে নাপ ট্যুরিজম পার্ক হচ্ছে। সো এই ইন্ডাস্ট্রি অনেক বড় পজিটিভ দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। সো আমাদের এখানে অনেক অপরচুনিটি আছে। সো আমাদের আজকে যে সেমিনারটা ছিল, এই সেমিনারটা ছিল ট্রাভেল এজেন্সি ট্যুর অপারেশন। সো আইএসডিসি অর্থাৎ আমাদের ইন্টারন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট সেন্টার, আমরা এর উপরে একটা সার্টিফিকেট কোর্স অফার করতে যাচ্ছি। সো আপনারা যারা এই ইন্ডাস্ট্রিতে নিজের ক্যারিয়ার ডেভেলপ করতে যাচ্ছেন অ্যাজ এন্টারপ্রেনিয়ার হিসেবে, অথবা আপনারা এই সেক্টরে নিজেকে জব মানে করার মাধ্যমে আপনার নিজের ক্যারিয়ার বিল্ড আপ করতে চাচ্ছেন, তো আপনাদের জন্য আমাদের আইজিসির পক্ষ থেকে যে অফার, সেটা হচ্ছে আমরা এখানে ট্রাভেল এজেন্সি এন্ড ট্যুর অপারেশন কোর্স আমরা কিন্তু আপনাদের জন্য অফার করতে যাচ্ছি। আমি অনুরোধ করছি মুর্শেদ সাকিব, আপনি আপনার কিন্তু ওই যে স্ক্রিনে আপনার আসলে আঁকাআঁকি করছেন, কাইন্ডলি এটা করবেন না, কারণ আমাদের আসলে অন্য যারা আছে এবং আমাদের সকলেরই সমস্যা হচ্ছে। সো অনুরোধ করছি যে আপনারা স্ক্রিনে কোনো কিছু আঁকাআঁকি করবেন না, এবং আপনার কাইন্ডলি মিউট থাকুন প্লিজ। আমরা অলমোস্ট শেষের পথে, আপনারা ধৈর্য ধারণ করে আমাদের সাথে ছিলেন। সো আমাদের আইএসডিসি যেটা ট্রাভেল এজেন্সি ট্যুর অপারেশন কোর্স আপনাদের জন্য অফার করছে, এই কোর্সটা আসলে মূলত উইলমিংটন মেট্রো ইউনিভার্সিটি ইউএস এর কোর্স আমরা হোস্ট করছি বাংলাদেশে। যেই ইউনিভার্সিটি, এটা উইলমিংটন মেট্রো ইউনিভার্সিটি ইউএসএ, আমরা সেই ইউনিভার্সিটির কোর্স বাংলাদেশে আইএসডিসির মাধ্যমে আমরা হোস্ট করছি। তো এই কোর্সটা আপনি আইএসডিসির মাধ্যমে যদি করেন, তাহলে আপনারা একটা সার্টিফিকেট পাবেন, যে সার্টিফিকেট হচ্ছে ইন্টারন্যাশনাল, মানে এটার ভ্যালু থাকবে শুধু বাংলাদেশে না, আপনার দেশের বাইরে যেখানেই আপনি আপনার বিভিন্ন কোম্পানি যখন আপনার এখানে জব সার্কুলার দেয়, আপনি যখন সেখানে আপনার সিভিটা সাবমিট করবেন, এবং সেখানে যখন দেখা যাবে যে আপনি ইন্টারন্যাশনাল একটা ইউনিভার্সিটি থেকে আপনি সেই কোর্সটা কমপ্লিট করছেন, ডেফিনেটলি আপনি একটু পজিটিভ ফিডব্যাক তাদের কাছ থেকে পাবেন, আপনি অন্যদের থেকে এগিয়ে থাকবেন। আর আমাদের এই কোর্সটা প্রত্যেকটা পুরো কোর্সটা হচ্ছে প্রজেক্ট বেসড লার্নিং, এটাতে কোনো ফাইনাল টেস্ট থাকছে না। মানে আমাদের যে সাধারণ বিভিন্ন কোর্সের যে টেস্ট থাকে, সেই টেস্টটা থাকবে না, এটা টোটালি প্রজেক্ট বেসড লার্নিং থাকবে। এটা ফাস্ট ট্র্যাক, প্র্যাকটিক্যাল এন্ড কম্প্রিহেনসিভ সাবজেক্ট কভার করবে এটা। আর এটা ফ্যাসিলিটেড বাই প্রোভেন ইন্ডাস্ট্রি এক্সপার্ট, যিনি এটা ফ্যাসিলিটেট মানে করবেন, এই ট্রেনিং এই কোর্সটা নেবেন, কন্ডাক্ট করবেন। সুইটেবল ফর ওয়ার্কিং অ্যাডাল্টস অফ অল ব্যাকগ্রাউন্ডস, আপনি যে সেক্টরে থাকেন না কেন,
আপনার কিন্তু এই ইন্ডাস্ট্রিতে আপনার এক্সপিরিয়েন্স বা আপনাকে দক্ষ হতে হবে এমন কোনো বিষয় নেই। আপনি যে কোনো ইন্ডাস্ট্রি থাকেন না কেন, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করেন না কেন, আপনি চাইলে এই কোর্সটা এনরোল করার মাধ্যমে আপনি আপনার নিজেকে এই ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি থেকে আপনার ক্যারিয়ার গঠন করতে পারবেন। সো এটা সবার জন্যই কিন্তু একটা বড় অপরচুনিটি। আর এটা প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্সের দরকার নেই। তো আপনার কোনো এক্সপিরিয়েন্স ছাড়াও আপনি এই কোর্সটা এনরোল করার মাধ্যমে আপনি এখান থেকে আপনি নিজেকে এই ইন্ডাস্ট্রির সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারবেন অ্যাজ এন্টারপ্রেনিয়ার এবং অ্যাজ এ জব হোল্ডার হিসেবে। সো এটা মানে আমাদের লোয়ার কস্ট এন্ড হায়ার ফ্লেক্সিবিলিটি ফর অল মার্কেটিং ফোর্স মার্কেটিং। এখন আমরা যে সার্টিফিকেটটা দিব এই কোর্স যারা কন্ট্যাক্ট করবেন, এই কোর্স যারা অ্যাটেন্ড করবেন এই কোর্সে, তাদেরকে আমরা একটা সার্টিফিকেট প্রোভাইড করবো। আগে বলেছি যে সার্টিফিকেটটা হবে হচ্ছে উইলমিংটন মেট্রোপলিটন ইউনিভার্সিটি ইউএসএ থেকে। এখন এই সার্টিফিকেট পাওয়ার জন্য একটা ক্রাইটেরিয়া আছে। সো ক্রাইটেরিয়াটা যেটা সেটা হচ্ছে এই কোর্সটা আপনাকে সমস্ত ক্লাসগুলোতে অ্যাটেন্ড করা লাগবে। সেকেন্ড থিং হচ্ছে আমরা এটাতে 70% মার্কস আপনাদের কিন্তু মানে পেতে হবে। আমি বিশ্বাস করি আপনারা যারা এই কোর্সে অ্যাটেন্ড করবেন সকলেই 70% মার্কস আপনারা কিন্তু পাবেন, কারণ আমাদের যিনি কোর্সের ইনস্ট্রাক্টর বা কোর্সের যিনি রিসোর্স পারসন থাকবেন অত্যন্ত এক্সপেরিয়েন্স একজন পারসন, এবং আমাদের যে কোর্স আউটলাইন এটা খুবই ইজি। সো প্রত্যেকের জন্যই কিন্তু এটা ইজি হবে, আপনারা প্রত্যেকেই এই ক্রাইটেরিয়াটা আপনারা ফুলফিল করতে পারবেন আমরা আশা করি। এবং এই 70% মার্কস না পায় আমরা কিন্তু আপনাকে এই কোর্স থেকে আমরা করব না, শেষ করব না। এটা আপনি পাওয়ার পরেই আমরা কোর্স শেষ করব ইনশাআল্লাহ। আর আপনার এই কোর্সের সাথে কি কি থাকবে এটা একটা ব্যাপার। আগে বলেছি যে আমরা উইলমিংটন মেট্রোপলিটন ইউনিভার্সিটির কোর্স, এবং সেখানে আপনারা একটা সার্টিফিকেট পাবেন। দেন এই কোর্সটা হচ্ছে 3 মাস ব্যাপী কোর্স থাকবে, যেখানে 12টা ক্লাস থাকবে, 10টা ক্লাস, একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট এন্ড প্রজেক্ট সাবমিশন থাকবে। আপনারা যারা এই কোর্সে অ্যাটেন্ড করবেন, আমরা শুধুমাত্র গ্রন্থগত বিদ্যা হলেই হবে না, আমরা এই যা শিখবেন এই কোর্সটার মাধ্যমে এজ এ ট্রাভেল এজেন্সি এবং ট্যুর অপারেশন কিভাবে করতে হয়, আমরা এই জন্য একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন আমরা কিন্তু একটা ভিজিট রাখছি, যেখানে আমাদের কোর্স ইনস্ট্রাক্টর অর্থাৎ আমাদের রিসোর্স পারসন এবং আমাদের একজন প্রফেশনাল ট্যুর গাইডের সমন্বয়ে আমরা এই ভিজিটটা রাখবো। সো যারা এই কোর্সে অ্যাটেন্ড করবেন সকলেই এই ট্যুরটায় আপনারা অ্যাটেন্ড করতে পারবেন, এবং এটাতে এই ডিউরিং দিস ভিজিট আপনারা এখানে ফুড এলোকেট থাকছে। সো এই হলো আমাদের কোর্সের সাথে সম্পৃক্ত থাকছে। এখন আমাদের যেই কোর্সটা এই কমপ্লিট করার পরে যে সার্টিফিকেট আমরা দিব এটা হচ্ছে স্যাম্পল সার্টিফিকেট। প্রত্যেকেই এটা একটা হার্ড কপি পাবেন, নট সফট কপি। আজকের সেমিনার যারা অ্যাটেন্ড করবেন তারা করেছেন, তাদেরকে আমরা সফট কপি দিব। এটার একটা সিস্টেম আছে, সেটা আমরা সবার শেষে বলবো যে কিভাবে আপনারা এই সার্টিফিকেটটা পাবেন। বাট এটা হচ্ছে কোর্সের সার্টিফিকেট, যেটা উইলমিংটন মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে আসবে, এবং এটা হার্ড কপি আমরা আপনাদেরকে হ্যান্ড ওভার করবো। চেষ্টা করব যে কোনো একটা সিরিমনির মাধ্যমে আমরা এই সার্টিফিকেটটা প্রত্যেকে হ্যান্ড ওভার করার জন্য। সো আমাদের এই কোর্সটা যারা অ্যাটেন্ড করবেন, ডেফিনেটলি কোর্স যখন নিবেন আপনারা অ্যাটেন্ড করবেন, তাহলে একটা ফি আছে, এটা ফ্রি অফ কস্ট না। আর এই সার্টিফিকেটটা যে ইউনিভার্সিটি থেকে দেওয়া হচ্ছে, এই ইউনিভার্সিটি থেকে এই কোর্সে যদি আপনারা অ্যাটেন্ড করতে চান, তাহলে নিয়ম হচ্ছে $150 আপনাকে দিয়ে শুধুমাত্র এডমিশন নিতে হয়। হ্যাঁ, সো আমাদের এই কোর্সটাতেও ফি আছে। আমাদের রেগুলার ফি যেটা সেটা হচ্ছে $125। আমরা এই কোর্সটা অনলাইনে করব, এবং যেহেতু অনলাইনে করব এবং আপনারা যারা এই সেমিনার অ্যাটেন্ড করেছেন আপনাদের সকলের জন্য বলছি, এটা আমরা আপনাদেরকে $125 চার্জ করব না আপাতত। আমরা এখানে একটা স্পেশাল স্কলারশিপ আমরা রাখছি আপনাদের জন্য। যারা আজকের এই সেমিনার অ্যাটেন্ড করেছেন তাদের প্রত্যেকের জন্য এই অফার। আমরা আপ টু 55% স্কলারশিপ আমরা দিচ্ছি। এটা হচ্ছে ফার্স্ট 15 পার্টিসিপেন্ট, অর্থাৎ আমরা যে স্কলারশিপটা আমরা অফার করব সেই স্কলারশিপটা প্রথম 15 জন ব্যক্তি এই স্কলারশিপটা প্রাপ্ত হবে। প্রথম 15 জন ব্যক্তি এই 55% স্কলারশিপ আপনি পাবেন। আমরা অলরেডি আমাদের চ্যাট বক্সে আমাদের এডমিশন ফর্মটা দিয়ে দিয়েছি। আমি অনুরোধ করব যারা স্কলারশিপটা আপনারা 55% স্কলারশিপ পেতে চান, এটা হচ্ছে $55 আপনার 55 স্কলারশিপ, এবং বাংলাদেশি টাকা আছে 4800 টাকা। আমরা অলরেডি চ্যাট বক্সে আমাদের এডমিশন ফর্ম দিয়ে দিচ্ছি। আমি সকলের জ্ঞাতার্থে বলছি, আপনি যদি নিশ্চিত থাকেন যে আপনার 4800 টাকার মাধ্যমে আপনি এই কোর্সটা কমপ্লিট করবেন, এবং আপনি এই কোর্সটার 55% স্কলারশিপ আপনি অ্যাচিভ করতে চাচ্ছেন,
সো আপনি যদি কনফার্ম হন যে আপনি সেই 4,800 টাকা অর্থাৎ 55% স্কলারশিপ আপনি অ্যাচিভ করবেন এবং এই টাকা পে এর মাধ্যমে, শুধুমাত্র তারাই এই স্কলারশিপ ফর্মটা ফিল আপ করবেন, আমাদের এডমিশন ফর্ম। আদারওয়াইজ যেটা হবে সেটা হচ্ছে যে আপনি ফিল আপ করলেন, আপনি না বুঝে করলেন বা আপনি 100% কনফার্ম না করলেন, তাহলে অন্য কেউ এই সুবিধা থেকে বঞ্চিত হতে পারে। এই জন্য অনুরোধ করব যে আপনি যদি কনফার্ম হন যে আপনি এই 55% স্কলারশিপ আপনি অ্যাচিভ করার মাধ্যমে অর্থাৎ 4,800 টাকার মাধ্যমে এই কোর্সটা আপনি এনরোল করবেন, তবেই আপনি আমাদের এই এডমিশন ফর্মটা ফিল আপ করবেন। এবং আমি অনুরোধ করব যে এই কোর্সটা যারা নেবেন, এই কোর্সটা যেভাবে সাজানো হয়েছে, ডেফিনেটলি আপনার নিজেকে যদি এই ট্রেডে আপনার নিজেকে গঠন করতে চান, আপনার ক্যারিয়ার এস্টাবলিশ করতে চান অ্যাজ এ এন্টারপ্রেনিয়ার অথবা অ্যাজ এ জব হোল্ডার হিসেবে, তাহলে এই কোর্সটা আপনার জন্য অত্যন্ত ইফেক্টিভ হিসেবে কাজ করবে। হ্যাঁ, এখন শর্ত হলো আজকের মধ্যে এই ফর্মটা ফিল আপ করা লাগবে। আপনাকে কনফার্ম করতে হবে আমাদের ফর্মটা, যারা এই 55% স্কলারশিপ পেতে চাচ্ছেন তাদের জন্য, অর্থাৎ 22 ফেব্রুয়ারি আজকে আপনাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে, কনফার্ম করতে হবে যে আপনি এই 55% মানে স্কলারশিপ আপনি অ্যাচিভ করতে চাচ্ছেন। এবং ফিটা আপনাকে আগামী 25 তারিখ অর্থাৎ আগামী থার্সডে এর মধ্যে আপনাকে পে করা লাগবে। এডমিশন ফর্ম যখন ফিল আপ করবেন সেখানে আমাদের নগদ, বিকাশ, মার্চেন্ট অ্যাকাউন্ট নাম্বার আছে, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে, এবং আপনি আমাদের অফিস ভিজিট করেও সেই পেমেন্ট করতে পারেন। সো এই হলো এই স্কলারশিপের একটা ব্যাপার। এখন যারা আজকে কনফার্ম করতে পারবেন না এবং আপনার 25 তারিখের মধ্যে পেমেন্ট করতে পারবেন না, সো তারা এই 4,800 টাকার অফারটা কিন্তু পাবেন। হ্যাঁ, তাদেরকে $125 পে করা লাগবে না, তাদের জন্য আমাদের আরেকটা অফার আছে, সেটা হচ্ছে 40% স্কলারশিপ থাকবে, অর্থাৎ 40% স্কলারশিপ ফর অল 40% স্কলারশিপ ফর অল, বাট 55% স্কলারশিপ ফর অনলি ফর 15 পার্টিসিপেন্ট, ফার্স্ট 15 পার্টিসিপেন্ট। সো এই 40% স্কলারশিপ হচ্ছে $75, যেটা বাংলাদেশি টাকায় 6,500 টাকা আসবে, এবং এটা পে করা লাগবে 28 ফেব্রুয়ারি অর্থাৎ এই মাসের মধ্যে। হ্যাঁ, এবং আমরা আগামী মাসের ফার্স্ট উইকে আমরা কিন্তু আমাদের কোর্স অর্থাৎ ক্লাস স্টার্ট করব। এই জন্য অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনাদেরকে এই কোর্সটা যদি আপনি এনরোল করতে চান, আপনাকে অবশ্যই এখনই যত তাড়াতাড়ি সম্ভব আপনার করতে হবে, কারণ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ হিসেবে আপনার 15 জনকে স্কলারশিপটা দেওয়া হবে। সো এই হচ্ছে আমাদের রেগুলার ফি। সো আমি অনুরোধ করব যারা এই কোর্সটা এনরোল করবেন তারা এখনই আপনার রেজিস্ট্রেশন করে ফেলুন এই স্কলারশিপটা যারা আপনারা এনজয় করতে চাচ্ছেন। সো থ্যাংক ইউ। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা এখন প্রশ্ন করতে পারেন, আমরা এখন প্রশ্ন উত্তর পর্বে চলে যাচ্ছি। জি, একটা প্রশ্ন উত্তর মানে প্রশ্ন করেছিল, আমি যতটুকু মনে আছে, যে আসলে রিটেল ট্রাভেল এজেন্সি আর হোলসেল ট্রাভেল এজেন্সির মধ্যে মূল পার্থক্যটা কোথায় বা ডেফিনেশনটা, এটা নিয়ে দুই একজনের কনফিউশন আছে, ওইটাই বলছি। আসলে হোলসেল ট্রাভেল এজেন্সি, যেমন আপনাদের আমি আগেই বলেছিলাম যে আয়াটা যে এজেন্সি গুলো তাদের কিন্তু ডাইরেক্ট ডিলার বা এজেন্ট হিসেবে কাজ করে কাদের, এয়ারলাইন্সের। তো তারা হচ্ছে আপনার টিকিট গুলো ক্রয় করতে পারে বা এয়ারলাইন্সের প্রতিনিধি হিসেবে সরাসরি টিকিট গুলো ইস্যু করতে পারে, রিফান্ড করতে পারে। এই ধরনের এজেন্সি অর্থাৎ যাদের টোটাল অথরিটি আছে তাদেরকে আমরা হোলসেলার বা ডিলার বলে থাকি। আর রিটেলার কারা, দেখা গেল যে আপনার ট্রেড লাইসেন্স আছে বাংলাদেশের প্রেক্ষাপটে, যেটা যেমন আমি আরেকটু এক্সাম্পল দিলে আপনার ক্লিয়ার হবে। যেমন একটা লাইসেন্স অ্যাক্টিভ করতে গেলে প্রথমে যেটা করতে হয়, আপনাদের ফার্স্টলি ট্রেড লাইসেন্স করে নিতে হয়। ট্রেড লাইসেন্স কমপ্লিট হওয়ার পর সিভিল এভিয়েশন থেকে লাইসেন্স করতে হয়। এরপরে আপনার আয়াটা থেকে, আয়াটার যে অফিস এশিয়ান পার্টে, সিঙ্গাপুরে অ্যাপ্লিকেশন করে ওখান থেকে অ্যাক্রিডিয়েশন পেলে এরপর আপনি জিডিএস এর সফটওয়্যারটা অ্যাক্টিভ করার পর এয়ারলাইন্স এর কাছে ক্যাপিং নিয়ে আপনি বিজনেস পরিচালনা করতে পারেন। তো এই এজেন্সি গুলোকে আমরা মূলত বলি হোলসেল ট্রাভেল এজেন্সি। তো আপনার যারা শুধু ট্রেড লাইসেন্স থাকে, যেমন ট্যুর অপারেটরের ক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপটে ট্রেড লাইসেন্স থাকলে তারা বিজনেস করতে পারবে, ট্যুর অপারেট করতে পারবে। তো এইটা একটা বিষয়। আর পাশাপাশি যাদের সিভিল এভিয়েশনের লাইসেন্স আছে, এই ধরনের ট্রাভেল এজেন্সি আয়াটা এজেন্সির কাছ থেকে সাব আইডি নিয়ে তারা কি করতে পারবে, টিকিট সেল করতে পারবে। তারপরে বিভিন্ন হোটেল যারা আছে হোটেলের কাছ থেকে আপনার লগ ইন আইডি নিয়ে তারা ব্যবসা পরিচালনা করতে পারবে। তো অর্থাৎ আপনার ট্রাভেল এজেন্সি যখন ডিলার হিসেবে বা সরাসরি হচ্ছে আপনার পার্ট হিসেবে ট্যুরিজম
সাপ্লায়ারদের পার্ট হিসেবে তারা বাণিজ্য পরিচালনা করবে, এই ধরনের ট্রাভেল এজেন্সিকে আমরা বলি হোলসেল ট্রাভেল এজেন্সি। এবং হোলসেল ট্রাভেল এজেন্সি দেখা গেল যে আপনার 50টা 100টা 200টা টিকিটও তারা একদম এয়ারলাইন্সের কাছ থেকে কিনে নিতে পারে বা গ্রুপ বুকিং দিতে পারে। আবার হোটেলে দেখা গেলো যে 100টা রুম, তার মধ্যে 50টা সে রেগুলার বেসিসে বুক করে রেখে দেয়। তো এইটা হচ্ছে আমরা হোলসেল ট্রাভেল এজেন্সি বলি। আর রিটেল ট্রাভেল এজেন্সি যেটা করে, তাদের এত পুঁজিও থাকে না, তাদের এত বেশি এফোর্টও থাকে না, তারা হোলসেল ট্রাভেল এজেন্সির কাছে 50টা রুমের ভেতর দেখা গেলো 5টা রুম তারা সেল করে, 5টার যে কমিশন হয় তারা কমিশনটা নেয়। অনেক সময় 5টা রুম তারা বুকিং করে যে পেমেন্ট হয় তার সাথে এক্সট্রা মার্কআপ প্রাইস করে তারা প্রোডাক্ট গুলো সেল করে। তো আমার মনে হয় যে এখন ডিটেল ট্রাভেল এজেন্সি নিয়ে আপনাদের আইডিয়াটা ক্লিয়ার হয়েছে। যেমন আপনার সবাই রিক্রুটিং এর ব্যবসা করতে পারে না, সবাই হজ উমরার ব্যবসা করতে পারে না সব এজেন্সি, কারণ প্রত্যেকটা এজেন্সির জন্য আবার যেমন ট্রেড লাইসেন্স এবং সিভিল এভিয়েশনের পরে যে উমরার বিজনেস করবে তার জন্য উমরা লাইসেন্স করতে হয়, যে রিক্রুটিং এর বিজনেস করবে তার জন্য আবার ফার্দার ইনভেস্ট করে তাকে আপনার হচ্ছে রিক্রুটিং এর জন্য লাইসেন্স অ্যাক্টিভ করতে হয়। আবার যারা আয়াটা নিয়ে কাজ করবে, আয়াটার জন্য যেমন একটা যদি ফুল সুমে আপনি আয়াটা এজেন্সি রান করতে চান তাহলে 1.5 থেকে 2 কোটি টাকার মতো ইনভেস্ট করতে হয়। একটা উমরা এজেন্সি অ্যাক্টিভ করতে গেলে 1 কোটি প্লাস আপনার ইনভেস্টমেন্টের প্রয়োজন হয়। তো সব এজেন্সি বা সব ওনারদের পক্ষে এটা সম্ভব না। এই জন্য রিটেল ট্রাভেল এজেন্সি গুলো যেটা করে, তারা আইনি কোনো জটিলতা থাকে না, এই জন্য হোলসেল ট্রাভেল এজেন্সির কাছ থেকে তারা কমিশন বেসিস তারা তাদের প্রোডাক্ট গুলো সেল করে থাকে। আমার মনে হয় এই প্রশ্নটার অ্যান্সার আপনারা ক্লিয়ারলি এখন বুঝতে পেরেছেন। আর কি প্রশ্ন বলেন? আচ্ছা, একজন প্রশ্ন ছিল, ওনার প্রশ্ন ছিল যে এবং ফিউচার। আচ্ছা, ট্রাভেল এজেন্সির ফিউচার কেমন কি, এই তো? আচ্ছা, এটা কালচারাল ট্যুরিজম। ও আচ্ছা, আচ্ছা কালচারাল ট্যুরিজম বলতে আমরা যেটা আগে বুঝতে হবে যে হোয়াট ইজ কালচারাল ট্যুরিজম। কালচারাল ট্যুরিজম বলতে আমরা বুঝি যে আমাদের কালচার বলতে বুঝি ওয়ে অফ লাইফ, আমাদের জীবন প্রণালী, আমরা কি করি বা কি করাই। যেমন পহেলা বৈশাখ, এটা কালচারাল ট্যুরিজমের একটা পার্ট। বৈশাখী কালচারাল ট্যুরিজমের একটা পার্ট। নবান্ন উৎসব কালচারাল ট্যুরিজমের পার্ট। নৌকা বাইচ কালচারাল ট্যুরিজমের পার্ট। এরপরে বিভিন্ন কমিউনিটিতে বিভিন্ন রকমের উৎসব উদযাপন করা হয়, এগুলো সবই হচ্ছে আপনার কালচারাল বেস ট্যুরিজম। তো দেখা গেল যে আমাদের যেমন সব পর্যটক কিন্তু সব ধরনের ট্যুরিজমটাকে প্রিফার করে না বা সব ডেস্টিনেশন ভিজিট করে না। কালচারাল ট্যুরিজমটা থাকবে, কেন থাকবে? এই অর্থে যে আমরা হচ্ছে দেখা গেল যে যারা যারা হচ্ছে বর্তমান সময়ে যারা ট্যুরিস্ট, তারা কালচার সম্বন্ধে জানতে চায়, নলেজ এক্সচেঞ্জ করতে চায়। ইভেন আপনি দেখেন যে আপনি বান্দরবানে ঘুরতে যাবেন, সেটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ কালচারাল ট্যুরিজমের পার্ট। দেখা গেল যে বান্দরবানে যে আপনার বিভিন্ন ক্যাটাগরির মানুষ আছে, বিভিন্ন কমিউনিটির মানুষ, যেমন ওখানে আপনার বম অধিবাসী বাস করে, তারপরে চাকমা আছে, মারমা আছে, তারপরে তঞ্চঙ্গ আছে। তো এক একটা আদিবাসীদের কালচার ফুড হ্যাবিট কিন্তু এক এক রকম। তো এই যে অন্য একটা মানুষের আমি জীবনযাপন দেখলাম, তো এই বিষয়গুলো হচ্ছে কালচারাল ট্যুরিজমের অংশ এবং এটা থাকবে। ফিউচার বলতে আমরা বুঝি যে যতদিন পৃথিবী থাকবে কালচারাল ট্যুরিজম থাকবে। কেন থাকবে? কারণ দেখবেন যে আজকে যে আমি এখন যে কথাটা বলতেছি, কালকে এটা অতীত। যেমন আমাদের অতীত যদি এভাবে বলি যে কার্জন হল অনেক পুরাতন একটা স্থাপনা, যেটাকে আমরা অক্সফোর্ডের সাথে তুলনা করি, প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে কাউন্ট করি। যে কি আপনার হচ্ছে ব্রিটিশ যে স্থাপনাগুলো ছিল, তাদের যে ব্রিটিশ যে স্ট্রাকচার, সেটা হচ্ছে কার্জন হলের মধ্যে প্রতিফলন ঘটে। তো এটাও কিন্তু একটা কালচারাল ট্যুরিজমের একটা পার্ট, এখানে অনেক মানুষ ঘুরতে আসে। আবার আমি যেটা বলছিলাম যে বৈশাখী উৎসব, আমাদের দেশে যতদিন হিল ট্র্যাক থাকবে ততদিন বৈশাখী উৎসব থাকবে। বৈশাখী উৎসব দেখার জন্য একটা সার্টেন সেগমেন্টের মানুষ কিন্তু যাবে। আবার আমাদের দেখবেন যে কাইট ফেস্টিভ্যাল হয়, ঘুড়ি উৎসব হয়, তারপর বিচ কার্নিভাল হয়, তারপরে আমাদের নবান্ন উৎসব গুলো হয়, তারপরে আপনার দেখবেন যে ঈদ ঈদ পূজা পার্বণ, এগুলো সবই কিন্তু কালচারাল ট্যুরিজমেরই পার্ট। ইভেন ইউনেস্কো আমাদের যে মঙ্গল শোভাযাত্রা, যেটা আমরা ফার্স্ট ডে অফ বেঙ্গলি ইয়ার সেলিব্রেট করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার যে বকুলতলা আছে, এখান থেকে মঙ্গল শোভাযাত্রা হয়, তো এটাকে ইনটেনজিবল হেরিটেজ হিসেবে ঘোষণা করেছে। ঠিক তেমনি আমাদের লালন, যেটা বাউল সঙ্গীত, তারপর হচ্ছে লালনের আখড়ার যে কার্যকলাপ, এই সবগুলো কিন্তু কালচারাল পার্ট। তো আমরা আসলে কালচার বাদ দিয়ে আমাদের কিছু নেই। আমাদের আমরা হচ্ছে যা করি, যা করব, যা হবে, সবকিছুই কোনো না কোনো কালচারের পার্ট। তো এই ট্যুরিজমের ফিউচার আছে, থাকবে, এবং এই একটা সেগমেন্ট সবসময় আমরা দেখতে পাই। এরপরে একজন আমার আরেকজন প্রশ্ন করেছে, যতটুকু মনে হয় যে হ্যাঁ, বলেন। আবার হৃদয় বলেছেন, প্রশ্ন করেছেন যে এই জব সেক্টর, এই সেক্টরে জব অপরচুনিটি বা এমপ্লয়মেন্ট অপরচুনিটি কি কি আছে এই ব্যাপারে।
আচ্ছা, আমি একদম ফ্রাঙ্কলি বলি যে আমাদের বিশেষ করে ট্রাভেল এজেন্সি ট্যুর অপারেশনের জব এন্ট্রিটা খুব ভালো হয় না। প্রথমের দিকে অনেকে স্ট্রাগল করতে হয়, সার্ভাইভ করতে হয়। তবে হতাশ হওয়ার কিছু নাই। যদি 1-2 বছর কেউ সার্ভাইভ করতে পারে বা ভালোভাবে কাজগুলো শিখে নিতে পারে, কারণ এখানে কাজগুলো খুব যে ডিফিকাল্ট এরকম না, বাট আপনার ক্লায়েন্ট বেস জব। যেমন আপনাকে একটা ট্রাভেল এজেন্সিতে কি কি রিকোয়ারমেন্ট থাকে, বহুমুখী কাজ আছে। আপনাকে স্কিল বেস ডেভেলপমেন্ট হইতে হবে। স্কিল বেস কিরকম? ধরেন আয়াটা ট্রাভেল এজেন্সিতে প্রয়োজন হয় যে টিকিট ইস্যু করতে পারে, রিইস্যু করতে পারে, রিফান্ড করতে পারে। তো এই ধরনের এই একটা দক্ষতাও আপনাকে ডেভেলপ করতে হবে। আবার কিছু কিছু এজেন্সি আছে প্যাকেজ প্ল্যান করে, যে আপনার ট্যুর ডেস্টিনেশন, বিভিন্ন ডেস্টিনেশন বেস প্যাকেজ ডেভেলপ করে। আবার কিছু এজেন্সি আছে হোটেল বুকিং এর জন্য তাদের পিএমএস সফটওয়্যার জানতে হয়। আবার দেখা গেল যে আপনার কল সেন্টার, অনেক সময় ফোন পিক করে ইনফরমেশন দিতে হয় বা ট্রাভেল অ্যাডভাইজার হিসেবে কাজ করতে হয়। তো আপনাকে যেটা করতে হবে, ঘাবড়ানোর কিছু নাই। এই সেক্টরে আপনি আসার, ক্যারিয়ার ডেভেলপ করার পেছনে 3টা ওয়ে আছে। একটা হচ্ছে যদি আপনি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের 4 বছরের অনার্স কোর্স করেন অথবা ডিপ্লোমা কোর্স করেন 1 বছরের বা 6 মাসের অথবা 3 মাসের, একটা ধারণা পেয়ে যাবেন। এটা একটা ওয়ে। এরপর হচ্ছে আপনি যদি কোনো কারণে জব পেয়ে যান ট্রাভেল এজেন্সিতে, এখানে কাজ করতে করতে শিখবেন। আর একটা অপরচুনিটি, কেউ অন্য ডিসিপ্লিনে আপনার পড়াশোনা শেষ করে ইন্টার্নশিপ করেছে 6 মাস বা 4 মাস বা 1 বছর, তারা এই ইন্ডাস্ট্রির সাথে এমপ্লয়ি হিসেবে এঙ্গেজ হতে পারবে। এখানে ঘাবড়ানোর কিছু নাই। এখানে যে সফটওয়্যার বেসিস যে কাজগুলো, যদি আপনাদের 6 মাস বা 1 বছর যদি এটা প্র্যাকটিসের মধ্যে থাকেন, আপনারা খুব এক্সপার্ট হবেন। আর এন্ট্রি লেভেলে বেতনটা 8-10 হাজার বা 15 হাজার এরকম একটা অ্যামাউন্ট হয়, কিছু কিছু জায়গায় 10-এর মতো দেয়। বাট দেখা গেল আপনি যখন স্কিলড হয়ে যাবেন, তখন আপনার স্যালারি খুব বেশি একটা ম্যাটার করবে না। অন্যান্য ইনকামের সুযোগ আছে, কারণ অনেক এজেন্সি আছে কমিশন বেস এমপ্লয়ীদের করে, যে আপনাকে আমরা পার মান্থ 10,000 বা 15,000 করে দেবো, এরপরে যদি আপনার টিকিট আসে বা অন্য কিছু আছে সেখানে আপনি এক্সট্রা কমিশন পাবেন। তো বিভিন্ন ভাবে এখানে করা যায়, অপরচুনিটিস আছে এবং ক্যারিয়ার ডেভেলপমেন্টের সুযোগ আছে। যেটা করতে হবে, প্রথমের দিকে আপনাদের একটা ঝুঁকি নিতে হবে। প্রত্যেকটা জায়গাতেই ঝুঁকি নিতে হয়, ঠিক তেমনই এখানে যারা ঝুঁকি নেয় তারা খুব ভালো করে। ইভেন আমার মনে আছে আমি 1.5 বছর 2 বছরের মতো ট্রাভেল এজেন্সিতে জব করেছি। জব করার পরে এখন তো একাডেমিশিয়ান প্লাস ট্রাভেল কনসালটেন্ট হিসেবে কাজ করি। একটা এজেন্সির সাথেও এঙ্গেজ আছি, 4টা ইনস্টিটিউটের সাথে রিসোর্স পার্সন হিসেবে কাজ করি এবং ড্যাফোডিলে আছি, ড্যাফোডিল ইনস্টিটিউট অফ আইটিতে প্রভাষক হিসেবে এখানে স্থায়ী শিক্ষক। তো দেখা গেল যে একটা জায়গায় যদি আপনার স্কিল ডেভেলপ হয়, অনেক অপরচুনিটি ক্রিয়েট হবে, তখন আর পেছনের দিকে ফেরার সুযোগ নেই। এবং এখানে আপনার জব এরিয়াটা হচ্ছে ইন্টারন্যাশনাল, কারণ আপনার ট্রাভেল এজেন্সি বাংলাদেশে যা কাজ, আপনি দেশের বাইরে যান সেম কাজ। কারণ আপনাকে ভিসা প্রসেস করতে হবে, আপনাকে জিডিএস সফটওয়্যার, বাংলাদেশে যদি আপনি অ্যামাডিউস চালান, ইউরোপেও অ্যামাডিউস চলে, ইন্ডিয়াতেও অ্যামাডিউস চলে, মানে সারা পৃথিবীতে এই সফটওয়্যার গুলো চলে। তো আপনি যদি এই কাজটা করেন বা শিখেন বা স্পেসিফিক এরিয়াগুলো নিয়ে কাজ করতে পারেন, তাহলে দেখা গেল যে আপনি ইন্টারন্যাশনাল ক্যারিয়ার ডেভেলপ করা শুরু আছে। বাট শুরুটা আপনাকে কষ্ট স্বীকার করেই শুরু করতে হবে। আমার মনে হয় আপনি আপনার ধারণা পেয়েছেন। একজন বলছে যে ক্যাব থেকে নিতে হবে, কি ক্যাব থেকে নিতে হবে, পুরো একটা প্রশ্নটা প্রশ্ন ছিল অ্যান্সার যে করতে হবে। এই ইন্ডাস্ট্রিতে কি কি চ্যালেঞ্জ আছে, হ্যাঁ, কি কি চ্যালেঞ্জ আছে এর জানতে চাচ্ছিলাম। আচ্ছা, এখানে আহ, হাজারো চ্যালেঞ্জ আছে, আবার হাজারো অপরচুনিটিস আছে। কেউ দেখা গেল যে আপনার ক্লায়েন্ট পায় না, আবার কেউ ক্লায়েন্ট সার্ভিস দিয়ে সময় পায় না, এরকম অনেক বিষয় আছে। আমি একটা সিম্পল একটা এক্সাম্পল দিই। আমার পরিচিত একটা ট্রাভেল এজেন্সি, আয়াটা এজেন্সি, তারা তাদের সেলস ছিল 20 ডেজ, লাস্ট 20 ডেজ 7 crore। তো তার মানে দেখেন এখানে তার ঝুঁকি ছিল, বাট তারপরে কিন্তু সে একটা ভালো একটা সেলস, তার টার্গেট ফিল আপ করেছে। এখানে অনেক ধরনের জটিলতা আছে। যেমন আপনি শুরুর দিকে যেটা করতে হবে, শুরুর দিকে আপনাকে চ্যালেঞ্জ তো নিতে হবে এই অর্থে, কারণ আপনি যদি কাজ না জানেন, আপনাকে কাজ শিখতে হবে, এটা একটা আপনার জন্য চ্যালেঞ্জ। এরপরে আপনার দক্ষতার উন্নয়ন ঘটাতে হবে, একটা বিষয় নিয়ে না, একাধিক বিষয়। যেমন আপনাকে টিকিট সফটওয়্যার কিভাবে রান করতে হয়, যেমন আমাদের জিডিএস এর যারা পার্টিসিপেন্ট, আয়াটা যারা, আয়াটা 290টা এয়ারলাইন্সের আপনি টিকিট ইস্যু করতে পারবেন জিডিএস সফটওয়্যারের মাধ্যমে, কিন্তু যেগুলো নন আয়াটা তাদের আবার লগ ইন আইডি ইউজ করতে হবে, সেটা শিখতে হবে। আবার হোটেল বুকিং এর জন্য আলাদা সফটওয়্যার আছে, আলাদা পোর্টাল আছে, এগুলো সম্বন্ধে ধারণা নিতে হবে। এরপরে হচ্ছে আপনার যদি ক্রুজ শিপ, যেটা আমাদের এখন বে ওয়ান বা এরকমের লঞ্চের টিকিট
অনলাইনে করা যায়, এই বিষয়গুলো শিখতে হবে। এরপরে আপনার ট্রাভেলিং, বিশেষ করে যারা ট্যুর প্যাকেজ নিয়ে কাজ করবেন তাদের মাল্টি ডাইমেনশনাল হইতে হবে, যেমন আপনার ডেস্টিনেশন সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। তারপরে আপনার যেটা হবে যে একদম প্রতিকূল পরিবেশে কাজ করার মন মানসিকতা থাকতে হবে। যেমন অনেক সময় যারা প্যাকেজ ট্যুর করে এই এজেন্সিগুলোতে টানা ট্যুর থাকে, সপ্তাহে দেখা গেল যে আপনি একটা ট্যুর শেষ করে আসেন নাই, আসার পর একদিন রেস্ট নিতেই পারেন না, আবার ট্যুরে যেতে হচ্ছে। তো এই ধরনের কিছু কিছু বিষয় আছে আমাদের ট্রাভেল এজেন্সি ট্যুর অপারেশনের ক্ষেত্রে। তো যেটা বিষয় সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনার এখানে বিজনেস ডেভেলপ করা যাবে। যদি কেউ 5-7 বছর কাজ করে তাহলে নিজে একটা সে ট্রাভেল এজেন্সি বা ট্যুর অপারেশন কাজ করতে পারবে। কারণ এখানে আপনার পুঁজি এত বেশি লাগে না ট্যুর অপারেশনের বিজনেস করতে। একটা অফিস, একটা ল্যাপটপ আর হচ্ছে আপনার ট্রেড লাইসেন্স থাকলে ট্যুর অপারেটর বিজনেস রান করা যায়। বাট আপনার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে সেটা হচ্ছে আপনার ক্লায়েন্ট বেস ডেভেলপ করতে হবে। অর্থাৎ আপনার ফার্স্ট দিন থেকেই টার্গেট থাকবে যে আমি 10টা এরিয়া বা 5টা এরিয়া নিয়ে আমাকে ডেভেলপ করব, একদিনে না। আপনি ধরেন যদি শুধু টিকিট নিয়ে থাকেন, হ্যাঁ ঠিক আছে, টিকিটের পাশাপাশি ভিসা প্রসেসের যে সিস্টেম গুলো এগুলো যদি জানা থাকে, এটা আবার এখানে আপনি মাল্টি বিজনেস করতে পারেন। কিভাবে? আপনি ট্যুর অপারেশন করেন, পাশাপাশি আপনি হজ এজেন্সির সাথে আপনার কন্ট্যাক্ট রাখলে, এরপরে হচ্ছে আপনার যারা ইয়ার টিকিট করে তাদের সাথে কন্ট্যাক্ট রাখলেন, তারা যারা আউটবাউন্ড ট্যুর করে, অর্থাৎ সবার সাথে আপনার নেটওয়ার্কিংটা ডেভেলপ করতে হবে। তো এখানে এই চ্যালেঞ্জ গুলো আছে, আবার অপরচুনিটিস এর কথা যেগুলো বললাম, এই সব মিলেই হচ্ছে আমাদের ট্রাভেল এন্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি। সো তবে যেটা দেখলাম ইদানিং খুব সফিস্টিকেটেড লোকজন আপনার ট্রাভেল ট্রেডের সাথে যুক্ত হচ্ছে। কারণ আমার মনে আছে আমি আটাবে প্রায় 300-র মতো ট্রেনিদের করার সুযোগ পেয়েছি, ট্রেন আপ করার সুযোগ পেয়েছি লাস্ট 3 ইয়ার্সে। এছাড়াও শেখ হাসিনা যুব উন্নয়ন কিন্তু কয়েকটা প্রতিষ্ঠান মিলে আমি 3000-এর মতো প্রফেশনাল যারা বিশেষ করে গ্রাজুয়েশন কমপ্লিট, মাস্টার্স কমপ্লিট বা এই ট্রেডে মালিক হিসেবে আছে তারাও ট্রেনিং করতেছে। এই ধরনের লোকজনের ট্রেনিং করেছে। তো দেখা গেল যে যারা ভালো আছে তারা খুবই ভালো আছে, আর যারা সার্ভাইভ করতে পারে নাই তারা দেখা গেল ইন্ডাস্ট্রি থেকে লিভ করেছে। তো এখন ঝুঁকি নিতে হবে, ঝুঁকি নিলে আপনাদের এখানে ভালো কিছু করার সুযোগ আছে। ভাই আমার একটা প্রশ্ন আছে। জি বলেন। যে আমি জানতে চাচ্ছি যে যখন এই সেক্টরে যখন আমরা টিকিট কাটি, টিকিট বুকিং করি, সেক্ষেত্রে 3টা সফটওয়্যার যেটা আপনি উল্লেখ করলেন, অ্যামাডিউস, গ্যালিলিও আর অ্যাবাকাস বা সেভার যেটা, তো আমি যখন হোটেল রিজার্ভেশনের জন্য চেষ্টা করব, তো হোটেল বুকিং এর ক্ষেত্রে এরকম কোন স্পেসিফিক সফটওয়্যার আছে কি? হ্যাঁ, হোটেল সেক্টরের জন্য আছে, অপেরা আছে, তারপরে আপনার পিএমএস এর মধ্যে অনেকগুলো সফটওয়্যার আছে। এটা আপনার যখন হোটেলে জব করবেন সেক্ষেত্রে তারা ওই বিশেষ করে ফ্রন্ট অফিসে তখন তারা ওইটা 1 সপ্তাহ 2 সপ্তাহ ট্রেন আপ করে নেয়। বাট আমাদের হচ্ছে যেটা বিষয় আপনার ফ্রন্ট অফিসের যে জায়গাগুলোতে এখন ট্রেনিং দেওয়া হচ্ছে, মূলত তারা থিওরিটিক্যাল বিষয়গুলো এখানে শেখায়, আর যখন ইন্টার্নশিপে পাঠায় তখন ওই হোটেল থেকেই তাদের পিএমএস যে প্রপার্টি ম্যানেজমেন্ট সফটওয়্যার এগুলো সম্বন্ধে তারা আইডিয়া দিয়ে থাকে। তো যেটা বললাম আপনাকে, ইন্টার্নশিপের সময় ওই সফটওয়্যার গুলো নিয়ে কাজ করতে হবে। আবার যদি আপনারা কোনো ট্রাভেল এজেন্সি ফ্রিকোয়েন্টলি বুকিং করে, সেই ক্ষেত্রে দেখা গেল যে অনেক সময় হোটেল থেকে তাদের আপনার পোর্টাল দিয়ে দেয়, রিজার্ভেশনের পোর্টাল। আবার প্রত্যেকটা হোটেলের আপনি দেখবেন যে ওয়েবসাইটের মাধ্যমে রিজার্ভেশন করা যায়। আবার যদি আপনি ওভার ফোনেও আপনারা বুকিং করতে পারেন, গ্রুপ বুকিং গুলো মূলত ফোনের মাধ্যমেই করা হয়। তো এই বিষয়গুলো আপনি টেকনিক গুলো কাজ করতে করতে শিখবেন, একদিনে শিখবেন না। যেমন আমার মোটামুটি 2011-12 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম, হওয়ার পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে কাজ করার চেষ্টা করেছি, বিভিন্ন জায়গায় প্র্যাকটিক্যাল নলেজ যেটা সে ট্রাই করেছি। তো দেখা গেল সব মিলে 8-9 বছর জার্নি। তো আলহামদুলিল্লাহ মোটামুটি কিছু কিছু বিষয় শিখতে পেরেছি যেটা এখন খুবই কাজে লাগছে। যে বিশেষ করে যেমন আমি টিকিটিং এরও ট্রেনিং করাই, গ্যালিলিও সফটওয়্যারটা। আপনি যেটা বললেন যে আসলে জিডিএস সফটওয়্যার শুধু 3টা না, হাজার খানিকের জিডিএস সফটওয়্যার আছে, কিন্তু সবচেয়ে বেশি পপুলার হচ্ছে আপনার গ্যালিলিও, অ্যামাডিউস এবং সেভার। যেটা আপনার হচ্ছে অ্যাবাকাস এবং সেভার মার্স করে এখন নাম দিয়েছে সেভার। আর অ্যামাডিউস হচ্ছে আপনার তো ইন্ডিয়ান এবং কয়েকটা দেশ মিলে এটার আছে শেয়ার হোল্ডার। আর গ্যালিলিওটা হচ্ছে আপনার বাংলাদেশের জন্য, ওদের অপারেশনটা খুব স্মুথলি হয় এবং সার্ভিসটা খুব ভালো, এই জন্য গ্যালিলিওটা বেশি ব্যবহৃত হচ্ছে। তো ইভেন হচ্ছে প্রত্যেকটা এয়ারলাইন্স এর এই সফটওয়্যার গুলোর সাথে তো অ্যাড আছে, এ বাদেও প্রত্যেকটা এয়ারলাইন্স এর নিজস্ব সিআরএস সফটওয়্যার আছে, কম্পিউটারাইজ রিজার্ভেশন সিস্টেম। আমি একটু জাস্ট একটা এক্সাম্পল দিই যে সিআরএস আর জিডিএস এর মধ্যে পার্থক্য কি।
সিআরএসটা স্পেশালি ডিজাইন বাই এয়ারলাইন্স ইস্যুইং টিকিট অ্যান্ড রিফান্ড রিইস্যু এটার জন্য। অর্থাৎ এয়ারলাইন্স তাদের যে সেক্টর আছে, যেমন একটা এয়ারলাইন্স পৃথিবীর সব দেশে ফ্লাইট অপারেট করে না, দেখা গেলো বিমান বাংলাদেশ এখন 23-24টা সেক্টরে ফ্লাইট অপারেট করে, তার এই 23-24টা সেক্টর নিয়েই বিমান বাংলাদেশের জন্য স্পেশাল যে সফটওয়্যারটা ডেভেলপ করা হয় এটাকে আমরা সিআরএস বলি। আর জিডিএসটা হচ্ছে এমন একটা সফটওয়্যার যেটা হচ্ছে আপনার 290টা এয়ারলাইন যারা আয়াটার অ্যাক্রিডিয়েটেড, তাদের সবার টিকিট এখান থেকে কি করা যাবে, নট অনলি জিডিএস দিয়ে শুধু আপনার টিকিট ইস্যু করা যায়, এটা দিয়ে হোটেল বুকিং করা যায়, কার বুকিং করা যায়, সবকিছু কিন্তু এই সফটওয়্যারের মাধ্যমে গ্লোবালি সেই এটার ডিজাইন করা আছে। এটা একটা ইস্যুস। আমার মনে হয় আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। জি ভাইয়া, উত্তর পেয়েছি। আরেকটা শর্ট কোশ্চেন আছে, যদি কিছু মনে না করেন, অনুমতি না দেন। প্লিজ বলেন, কোনো সমস্যা নাই, প্রশ্ন সেটা হচ্ছে বেটার। হ্যাঁ, যে আইএটা মেম্বার যদি না হয়, কোনো আমি যেমন যদি রিটেলার হই, সেক্ষেত্রে তো আমি মনে হয় টিকিট ইস্যু করতে পারবো না, এম আই রাইট? আপনি ইস্যু করতে পারবেন না সেটাও পুরোপুরি ঠিক না। যদি আপনি কোনো আয়াটা এজেন্সির সাথে খুব ভালো সখ্যতা থাকে, সে যদি আপনাকে আয়াটা আইডি দিয়ে দেয়, দুই ভাবে আয়াটা এজেন্সি গুলো আইডি দেয়, একটা হচ্ছে সাব আইডি আর একটা হচ্ছে মেইন আইডি। যেমন আমার এই ল্যাপটপে কিন্তু আয়াটার মেইন আইডি আছে, আপনার চাইলে আমি এখন শো করে দেখাতে পারবো। তো এটা রিলেশনশিপের উপর ডিপেন্ড করে। আপনার অনেক সময় যে ট্রাভেল এজেন্সির ফরমেশন করে আপনাকে বিজনেস করতে হবে সেরকম না। দেখা গেল যে আপনার যদি কোনো ট্রাভেল এজেন্সির সাথে খুব ভালো সম্পর্ক, সে যদি আপনাকে বিশ্বাস করতে পারে, দেখা গেল যে আপনাকে আপনার অফিস কিচ্ছু দরকার নাই, ওই ট্রাভেল এজেন্সির নামে আপনি টিকিট ইস্যু করতে পারবেন, কারণ আইনি তো কোনো বাধা নেই, কারণ সে তো লাইসেন্স প্রাপ্ত। তো এটা একটা বিষয়। তো আপনি সাব আইডি নিয়ে যেটা করতে পারবেন, সাব আইডির প্রবলেমটা হচ্ছে আপনি বুকিংটা করতে পারবেন বাট ইস্যুটা করতে পারবেন না, মেজর যে আইডি হোল্ডার সেই ইস্যুটা করবে। আর যদি তারা আপনাকে মেইন আইডিটা দিয়ে দেয়, তাহলে আপনি আপনার ল্যাপটপে বসে টিকিট ইস্যু রিফান্ড সব করতে পারবেন। বোঝা গেছে? জি ভাইয়া, বুঝতে পেরেছি, আচ্ছা। ধন্যবাদ আপনাকে। আমার একটা কোশ্চেন আছে, এটা হচ্ছে আমরা এই কোর্সটা কমপ্লিট করার পর কি অ্যাটাচমেন্টের জন্য কোনো এজেন্সিতে পাঠানো হবে? এটা হচ্ছে মিস্টার ইকাদ্দার সাহেব এই প্রশ্নের অ্যান্সারটা দিবে, কারণ যেহেতু উনি রিলেটেড পারসন এটার জন্য। ওনাদের পরিকল্পনা কি সেটা তো আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, তবে ওনাদের ইন্ডাস্ট্রির সাথে একটা ভালো অ্যাফিলিয়েশন আছে। আমি যতটুকু জানি মিস্টার ইকাদ্দার সাহেব আটাবের মেম্বার, তারা তাদের সেই সাপোর্ট আছে। আমি যতটুকু মনে করি অ্যাটলিস্ট অ্যাটাচমেন্টে যাদের আগ্রহ আছে তাদের পাঠাতে তো পারবেই। যদি কেউ যদি মনে করে যে জব করবে, সেটাও হয়তো বা সেই ক্ষেত্রে হয়তো বা তারা সহায়তা দিতে পারবে। আবার চাইলে তারা যদি অ্যাটাচমেন্ট নাও দিতে পারে, ভিজিট করানোর মতো সক্ষমতা তাদের আছে। আমার একটা প্রশ্ন ছিল। আপনার প্রশ্নটার উত্তর বিশেষ মানে সোহাগ যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে আমাদের এই কোর্সের যে ব্যাপারটা সেটা হচ্ছে ট্রাভেল এজেন্সি ট্যুর অপারেশন। আমরা এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা ট্যুরের জন্য অলরেডি আমরা একটা ট্যুর রেখেছি প্রফেশনাল গাইড দিয়ে, এটা আপনারা পাবেন। আর ট্রাভেল এজেন্সির ব্যাপারে যদি, এটা আসলে আমাদের একটা শর্ট কোর্স, আমাদের পরবর্তী ডিপ্লোমা কোর্স আমরা অফার করব। সেই ডিপ্লোমা কোর্সের মধ্যে ধরেন আপনার 1 মাসের ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট থাকবে 1 মাসের জন্য। আর এই শর্ট কোর্সে যদি আপনারা কোনো এজেন্সিতে আপনারা যদি ট্রাভেল এজেন্সিতে আপনারা যদি এক্সপেরিয়েন্স করতে চান, সেই ব্যাপারে আমরা অবশ্যই আপনাকে হেল্প করতে পারবো, কোনো অসুবিধা নেই। আর একটা ব্যাপার হচ্ছে এই ইন্ডাস্ট্রি কিন্তু আসলে অনেক বড় একটা ইন্ডাস্ট্রি, যেখানে আসলে স্কিল লোকের খুবই অভাব। এখন ব্যাপার হলো যে সব জায়গাতেই অনেকে অনেক ধরনের কোর্স বা অনেক ধরনের এডুকেশন নিয়ে থাকে, বাট আপনার স্কিল মানে নিজে কেরিয়ার গঠন করা কিন্তু টোটাল ডিপেন্ড করে আপনার উপরে। আপনি যদি সেইভাবে নিজেকে ক্যারিয়ার গঠন করতে চান, তাহলে মনে রাখবেন যে আপনার ওয়ে এবং মানে পথ বা আপনার অপরচুনিটির কিন্তু কোনো অভাব নেই এই সেক্টরে। হ্যাঁ মিস্টার ইকাদ্দার সাহেব, আমি আপনার সাথে একটু অ্যাড করি। ওনারা যেহেতু বললো ক্যারিয়ারের ব্যাপার, বিশেষ করে আমাদের এভিয়েশন সেক্টরে, বিশেষ করে যারা আয়াটা ট্রাভেল এজেন্সি বা যারা হচ্ছে আপনার প্যাকেজ ট্যুর নিয়ে কাজ করে, একটা প্রজেকশন দেওয়া হয়েছে যে আপনার নেক্সট 5 ইয়ারে শুধু আপনার আয়াটার বেস ট্রাভেল এজেন্সি এবং আপনার হচ্ছে এয়ারলাইন্স, এয়ারপোর্ট এই রিলেটেড 35,000 এর মতো স্কিল ম্যান পাওয়ার লাগবে। আমাদের দেশে এখনো কিন্তু যেটা ব্যাপার হয় যে আমরা অনার্স লেভেলে যেটা পড়ে আসি, আমাদের ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে অনেক প্রবলেম হয়। মানে বেসিক আমাদের ট্রাভেল এজেন্সির ক্ষেত্রে যেটা হয়, বেসিক লেভেলের জব অনেক বেশি, ম্যানেজারিয়াল লেভেলের জবটা কম। তো যেটা করতে হয়, যারা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে, এরা যদি ইন্টার্নশিপের সময় কোনো একটা ট্রাভেল এজেন্সি বা ট্যুর অপারেশন বা এয়ারলাইন্স অথবা এয়ারপোর্ট থেকে ইন্টার্ন যদি করতে পারে, তাদের কিন্তু ওই 6 মাসে একটা স্কিল হওয়ার সুযোগ আছে, তখন আর তাদের বসে থাকতে পারে। যেমন এখানে আমার আটাবের অনেক
আটাপ ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট অনেক ছেলে মেয়ে আমার সাথে আজকে সেশনে জয়েন করেছে, তাদের মধ্যে অনেকে ম্যানেজারিয়াল পোস্টেও আছে। তো ওরাই মাঝে মাঝে আমাদের ফোন দেয় জন্য, লোকের জন্য। ইভেন বিশেষ করে যে যারা একটা জিডিএস সফটওয়্যার টিকিট ইস্যু রিফান্ড করতে পারলে তারা কিন্তু মোটামুটি 20-25 হাজার টাকা বেতনের চাকরি তারা করতে পারে। তো দেখা গেল যে আমাদের লোক আছে কিন্তু স্কিল লোক নাই। আমাদের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমে যেটা দরকার হয় স্কিল বেসড ম্যান পাওয়ার, যারা হচ্ছে দক্ষতা সম্পন্ন লোক। আমাদের ইন্ডাস্ট্রিতে যা প্রয়োজন, যেমন আমাদের ইন্ডাস্ট্রিতে প্রয়োজন কি একটু বলি। ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের ক্ষেত্রে যে আপনার টিকিট ইস্যু করা জানতে হবে, আপনার একটা ট্যুর পরিচালনা করার মতো ট্যুর গাইড হওয়ার জন্য যে গুণাবলী এটা থাকতে হবে, আপনার ভিসা প্রসেসিং এর যে উপায়গুলো আছে এইটা সম্বন্ধে আপনাকে জানতে হবে, ট্রাভেল ইন্স্যুরেন্স কিভাবে ফর্মগুলো ফিল আপ করতে হয় এটা জানতে হবে, আপনার হোটেল বুকিংটা কিভাবে করতে হয় বা আপনার নেগোসিয়েশন কিভাবে করতে হয়, সেলস এন্ড মার্কেটিং এর কাজ কি। যেমন যদি শুধু আমি এয়ারলাইন্স রিলেটেড বলি, অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। যেমন কোথায় কোথায় জবের সুযোগ, এয়ারলাইন্স এর যে পার্টটা, এখানে দেখেন আপনার এয়ারলাইন্সে সরাসরি খুব কম মানুষের জব হয়। প্রথমে যেটা করতে হয়, যারা আয়াটা ট্রাভেল এজেন্সি অথবা ট্যুর প্যাকেজিং এজেন্সিতে কাজ করে, এখান থেকে স্কিল লোকদের এয়ারলাইন্স নিয়ে নেয়। যেমন যারা টিকিট ইস্যু করতে পারে তাদের জন্য এয়ারলাইন্স এর আপনার টিকিটিং এন্ড রিজার্ভেশন ডেস্ক আছে, অফিসার, টিকিটিং এন্ড রিজার্ভেশন অফিসার, এখানে জব করার সুযোগ আছে। কাস্টমার সার্ভিস আছে, এয়ারপোর্টে আপনার ইমিগ্রেশন অফিসারের প্রয়োজন হয়। অনেক সময় প্রত্যেকটা এয়ারলাইন্স এর আবার কাস্টমার সার্ভিসের লোক লাগে। আবার হচ্ছে এয়ারপোর্টেও এয়ারলাইন্স এর আপনার রিজার্ভেশন ডেস্কের লোক লাগে। এরপর গ্রাউন্ড অপারেশন, গ্রাউন্ড হ্যান্ডেলিং, জিএসএ অপারেশন। এবং আপনাদের সবচেয়ে মজার ব্যাপার বলি যে বাংলাদেশে যেটা নিয়ম, গভর্নমেন্টের রুলস, যে কোনো ফরেন এয়ারলাইন্স যদি বাংলাদেশে এয়ারলাইন্স এর বিজনেস করে, অবশ্যই কোনো না কোনো জিএস এর আন্ডারে তাদের বিজনেস অপারেট করতে হবে। অর্থাৎ জিএসএ টা হচ্ছে একটা ট্রাভেল এজেন্সি যেটা ওই এয়ারলাইন্স এর আপনার লোকাল অথরিটি হিসেবে গভর্নমেন্ট থেকে অনুমতি থাকবে, এবং আপনার এয়ারলাইন্স কি অপারেট করছে কি না করছে সবকিছু জিএস এর সাথে কোঅর্ডিনেট করে অপারেট করতে হয়। এবং দেখেন যে আমাদের এখানেও কিন্তু কাজের সুযোগ আছে। আমরা যেটা হয়, আমাদের ট্যুরিজম এডুকেশনের মূল লক্ষ্য থেকে অনেকটাই পিছিয়ে। আমরা আমাদের ছেলে মেয়েদের এই বিষয়গুলো সম্বন্ধে জানাতে পারি না, যেটার কারণ ইন্ডাস্ট্রিতে আমাদের বিশেষ করে এক এডুকেটর যারা সরাসরি শিক্ষক হয়ে গেলে যেটা হয়, তাদের একটা গ্যাপ হয়ে যায়। এটা ওনাদের দোষ না, এটা আমাদের সিস্টেমের দোষ। তো কেউ যদি আপনার এই সেক্টরের সাথে কাজ করে, যেমন আমি যদি 2 বছর ট্রাভেল এজেন্সি ট্যুর অপারেশনের সাথে না থাকতাম, এই ভেতরের বিষয়গুলো আমি জানতাম না, কিভাবে লাইসেন্স করতে হয়, কিভাবে। আমি একটা আয়াটা এজেন্সির ম্যানেজার সেলস হিসেবে কাজ করেছি, তো তখন জানতে হয়েছে যে কিভাবে এয়ারলাইন্স এর ক্যাপিং নিতে হয়, আমাদের কোন কোন স্কিল গুলো আমাদের ডেভেলপ করতে হয়, ট্যুর অপারেশন কিভাবে করতে হয়, একটা ট্যুর গাইডের কি কোয়ালিটিস দরকার, বা আপনার হচ্ছে আমাদের কোন কোন অর্গানাইজেশনের সাথে রিলেটেড হয়ে কাজ করতে হয়। তো এই যে বিষয়গুলো, এই সমন্বয়গুলো আমাদের খুব বেশি দরকার। আর আব্দুল্লাহ আল রহমান, আপনি কি যেন বলতে চাচ্ছিলেন, প্লিজ আপনি বলেন আপনার প্রশ্নটা নিয়ে। আসসালামু ভাইয়া, আমি চিটাগং থেকে বলছিলাম, এই পিজেডের কাছে। তো আমি যে ব্যাপারটা জানতে চাচ্ছিলাম যে টিকেটিং এর ব্যাপারটা, এখানে যদি টিকেটিং করতে হয় তাহলে একটা যেটা বলছিলেন আপনি যে আইটার একটা পারমিশনের একটা পেপার, এখন দেখা যাচ্ছে অনেকগুলোই পোর্টাল আছে যেখান থেকে ইজি টিকিট করা যাচ্ছে। এখন আমি যেটা জানতে চাচ্ছিলাম এখানে আইনি ব্যাপারটা কেমন, যে আইটার ব্যাপারটা। এখন ইচ্ছে করলে আমি অনলাইন থেকে টিকিট কিনতেছি, কিংবা 1টা 2টা 5টা 10টা, তাই না? এই ক্ষেত্রে ব্যাপারটা কেমন, আমার এটা আমি জানতে চাচ্ছিলাম, আইনে কোনো জটিলতা? আপনার যেমন আমাদের দেশে শেয়ার ট্রিপ টিকিট সেল করে অনলাইনে, তাই না? তো এখানে আপনার হচ্ছে কিছু অসুবিধা আছে, কিন্তু যেগুলো আয়াটা এজেন্সি সেখানে আপনার সুবিধা বেশি। এবং দেখেন যদি অনলাইনেই সব আপনার বিজনেস হইতো, তাহলে আয়াটা যে এজেন্সি গুলো, তাহলে কিন্তু এদের ভ্যালু থাকতো না। তো বিশেষ করে আইনি কোনো জটিলতা নাই, কিন্তু দেখা গেল যে আপনার হাল ট্রিপের মতো যদি ফ্রড করে, সেটা একটা প্রবলেম। বাট আয়াটা এজেন্সি গুলো এই ফ্রডটা করতে পারে না, কারণ আয়াটা এজেন্সি আপনার সিভিল এভিয়েশনের কাছে তাদের সবকিছু থাকে, এবং হচ্ছে আয়াটার কাছে তাদের ডকুমেন্টস থাকে, এবং 50 লক্ষ টাকা সিকিউরিটি মানি রাখতে হয়। তো এখানে ফ্রড করার কোনো সুযোগ ওভাবে নাই। কিন্তু অনলাইন যে পোর্টাল গুলো, সেখানে কিছু কিছু প্রবলেম থাকে। অনেক সময় গভর্নমেন্ট এদের করতে পারে না, মনিটর করতে পারে না, ইন্টারন্যাশনাল যে পোর্টাল গুলো। বাট আপনার যখন আপনার আয়াটা এজেন্সি নিয়ে কাজ করবেন, তখন কিন্তু আপনি টোটালি কন্ট্রোল, কারণ হচ্ছে এখানে আপনার সিকিউরিটি আছে এবং বেনিফিটের জায়গাটা বেশি। আয়াটা এজেন্সিতে বেনিফিটটা কি, আপনি কমিশন পাচ্ছেন একটা, আর একটা হচ্ছে আপনার ইয়ারলি একটা হচ্ছে আপনার সেলস এর উপর ইনসেনটিভ পাচ্ছেন। আবার হচ্ছে
আপনাদের যেটা হয় জিডিএস কোম্পানি থেকে আপনাকে একটা ইনসেনটিভ দেওয়া হচ্ছে, তো আপনি 3 দিক থেকে বেনিফিটেড হচ্ছেন। কিন্তু আপনি যখন কোনো একটা এই যে অনলাইন পোর্টাল থেকে করবেন তখন কিন্তু আপনাকে সার্ভিস চার্জটা নিতে হচ্ছে। দেখা গেলো 10,000 টাকা দেখাচ্ছে একটা টিকিটের দাম, আপনি কিন্তু 10,500 টাকায় আপনাকে সেল করতে হচ্ছে, বা 10,200 টাকা বা 10,300। কিন্তু আয়াটা এজেন্সির ক্ষেত্রে কিছু কিছু জায়গা আছে যে তাদের কমিশন নির্ধারণ করে দেওয়া আছে, যেগুলো রয়্যাল ক্যারিয়ার তাদের একটা অ্যামাউন্ট, সার্টেন অ্যামাউন্ট হচ্ছে ট্রাভেল এজেন্সিকে, সে যদি টিকিট করে সেই অংশটা সে পেয়ে যায়। এটার জন্য বাড়তি আর কোনো চার্জ তাদের ক্লায়েন্টদের কাছ থেকে নিতে হয় না। বাট যেগুলো বাজেট ক্যারিয়ার সেগুলোর জন্য আয়াটা একটা ভালো সার্ভিস চার্জ পেয়ে থাকে। এবং আয়াটা এজেন্সি যেটা করতে পারে, গ্রুপ টিকিট গুলো নিতে পারে, এবং গ্রুপ টিকিটে স্পেশাল ডিসকাউন্ট থাকে। কিন্তু সেটা হচ্ছে আপনার এই যে হাল ট্রিপ বলেন বা শেয়ার ট্রিপ বলেন, এই জায়গাগুলোতে এই সুযোগ সুবিধাগুলো আপনি পাবেন না। কারণ দেখেন, যদি আয়াটা এজেন্সির যদি একটা গুরুত্বই না থাকতো, তাহলে আপনার 50 লক্ষ টাকা বা 1 কোটি টাকা আপনার ডিপোজিট রেখে কিন্তু বিজনেস করতো না। কারণ প্রত্যেকটা জিনিসের সুবিধাও আছে, অসুবিধাও আছে। বাট আপনারা যেটা করতে পারেন, সিকিউর বিজনেসের জন্য আপনার কোনো আয়াটার সাথে লিঙ্ক করে করাই ভালো, অথবা আটাপ ট্যুরিজম লিমিটেডের একটা অনলাইন পোর্টাল আছে, এটার মাধ্যমে আপনারা টিকিট করতে পারলে সেটাও আপনাদের জন্য সিকিউর হবে। এটা হচ্ছে বিষয়। ভাইয়া আমার আরেকটা কোশ্চেন আছে। জি বলেন। দেখা যাচ্ছে কি হয়তো ইউএস বাংলা কিংবা যে কোনো এয়ারলাইন্সে ওরা 7% কিংবা 8% একটা কমিশনের টিকিট গুলো সেল করে। কিন্তু এখন দেখা যাচ্ছে কিছু কিছু পোর্টাল আছে যারা অনেক বেশি 20%, 30%, এরকম এত বেশি, ওরা কি করে এত বেশি ডিসকাউন্ট দিতে পারে? এটা কিভাবে সম্ভব? ফেয়ারের মধ্যে হচ্ছে আপনার বলি, যেগুলো আয়াটা এয়ারলাইন্স, তাদের প্রোটোকল, তাদের রুলস রেগুলেশন আলাদা। আর যেগুলো নন আয়াটা, এগুলো বা হচ্ছে বাজেট ক্যারিয়ার, তারা নিজেরা কিছু নিয়ম কানুন সাজাইতে পারে। যদি আমরা আয়াটা এয়ারলাইন্স এর এক্সাম্পল দিই, তাদের জন্য আপনার ভাড়া দুই ধরনের, একটা হচ্ছে নর্মাল ফেয়ার যেটা সর্বোচ্চ ভাড়া, আর একটা হচ্ছে স্পেশাল ফেয়ার। স্পেশাল ফেয়ার এর মধ্যে আছে অ্যাডভান্স পারচেজ ফেয়ার আছে, তারপর পাবলিক এক্সকারশন আছে, এক্সকারশন ফেয়ার আছে। আবার হচ্ছে আপনার নর্মাল ফেয়ারের মধ্যে ডিসকাউন্ট আছে। ডিসকাউন্টটা কেমন? যেমন আপনার যদি চাইল্ড হয় তার জন্য একটা ছাড় পাবেন, যেমন আমাদের আয়াটা এজেন্সি গুলো ছাড় পায় আপনার 25% চাইল্ড ফেয়ারের উপর। আবার হচ্ছে আপনার যদি ইনফ্যান্ট হয়, যদি কোনো একটা বেবির বয়স 2 বছরের কম হয়, সে 90% ডিসকাউন্ট পায়। আবার হচ্ছে দেখা গেল যারা মুক্তিযোদ্ধা বা ধরেন কাপল, ইয়থ, স্টুডেন্ট, সিনিয়র সিটিজেন, বিভিন্ন রকমের রুলস রেগুলেশন আছে। এগুলো আয়াটার এনলিস্টেড যে এয়ারলাইন্স তারা এটা মানতে বাধ্য। কিন্তু যেগুলো নন আয়াটা, বিশেষ করে ইউএস বাংলা, নভো, তারা এখনো আপনার হচ্ছে আয়াটার এনলিস্টেড হওয়ার যে রিকোয়ারমেন্ট তারা ফুলফিল করতে পারে না। এই জন্য তারা লোকাল মার্কেটে সার্ভাইভ করার জন্য অনেক সময় নিজেদের মধ্যে কম্পিটিশন টিকে রাখার জন্য তারা হচ্ছে স্পেশাল কস্টিং করে। যেমন আমরা খেয়াল করে দেখেন, লোকাল বাস আমরা রিজার্ভ করি না যখন ট্যুরের জন্য, টোটাল একটা ধরেন 30 জন গেলে একরকম প্রাইজিং করি, 50 জন গেলে একরকম প্রাইজিং করি। ঠিক তেমনই আমাদের লোকাল যে ইগুলো আছে, আপনার এয়ারলাইন্স গুলো আছে, তাদের মূলত দুইটা ক্লাসের উপর তারা ফেয়ার গুলো ক্যালকুলেট করে। একটা হচ্ছে ইকোনমি ক্লাস, আর একটা হচ্ছে সুপার ইকোনমি বা আপনার বিজনেস ক্লাস যেটা আমরা বলি। তো এখানে যেটা হয় যে আপনার সেবার উপর ভিত্তি করে তারা প্রাইসটা কম বেশি করে। যেমন আপনার বাজেট ক্যারিয়ারের মধ্যে যেমন হচ্ছে আপনার যদি এয়ার এশিয়ার কথা বলেন, খুব সস্তায় টিকিটটা পাবেন, কিন্তু সুযোগ সুবিধা তেমন নয়। অনেক সময় দেখা গেল যে লাগেজের জন্য এক্সট্রা পেমেন্ট আপনাকে করতে হয়। কিন্তু যেগুলো আপনার রয়্যাল ক্যারিয়ার, সেগুলোতে কিন্তু আপনার একটা সার্টেন অ্যামাউন্ট দেওয়া আছে যে আপনার আপনি করতে পারবেন না। তো দেখা গেল যে আসলে এয়ার ফেয়ারটা ডিপেন্ড করে সার্ভিস এবং রাউটিং এর উপর, মাইলেজের উপরে। তো আর হচ্ছে নন আয়াটা এবং আয়াটার মধ্যে কিছু রুলস রেগুলেশন আছে, এইগুলোর কারণে আপনার ভাড়ার তারতম্য হয়। এবং নন আয়াটা গুলো 50%ও দিতে পারে। দেখা গেল যে 8,000 টাকা ভাড়া, ওটাকে 12,000 টাকা দেখিয়ে বললো যে 60% ডিসকাউন্ট, কারণ তাদের তো স্ট্যান্ডার্ড একটা কোনো কি নাই, মানে রেগুলেশন নাই। কিন্তু আপনার আয়াটা এজেন্সির জন্য তারা সর্বোচ্চ 7% ছাড় দিতে পারে। এটা হচ্ছে আয়াটার যে রুলস, 7% এর বেশি, তাও আবার বেস ফেয়ার। আপনার ট্যাক্স এবং ভ্যাটের উপর আপনার কোনো কমিশন পাবেন না। প্রত্যেকটা ইয়ার ফেয়ারের মধ্যে দুই ক্যাটাগরির ইয়ে আছে, একটা হচ্ছে বেস ফেয়ার আর একটা হচ্ছে গ্রস ফেয়ার। তো গ্রস আপনার হচ্ছে বেস ফেয়ার, সরি, আপনার বেস ফেয়ারটা হচ্ছে মূল ভাড়া, এর সাথে প্রত্যেকটা দেশের গভর্নমেন্ট আলাদা আলাদা ভাবে ট্যাক্স এবং ভ্যাট যেটা ইম্পোজ করে, তো এই দুইটা মিলে হচ্ছে আপনার গ্রস ফেয়ার হয়। তো দেখা গেল যে আপনার যেখানে ভ্যাট ট্যাক্স আছে, এখান থেকে আপনি কিন্তু কোনো কমিশন পাবেন না। আপনার দেখা গেল যে আপনার একটা টিকিট 29,000 টাকা ভ্যালু,
কিন্তু আপনি কি 29,000 থেকে 7% কমিশন পাবেন? না, নেভার। দেখা গেল ওখানে আপনার 10,000 টাকার ট্যাক্স ভ্যাট বাদ দিয়ে যেটা যে মূল ভাড়া, ওখান থেকে আপনি 7% কমিশনটা পাবেন। এটা হচ্ছে বিষয়। তো এরকম অনেক রুলস রেগুলেশন আছে, যেমন আমরা ফেয়ার ক্যালকুলেশন নিয়ে পড়াই আমাদের আটাবের ছেলে মেয়ে, ওদের ফিডব্যাক খুবই ভালো। ইন্ডাস্ট্রিতে আমাদের মোটামুটি এখন 2000-এর উপর ছেলে মেয়ে কাজ করছে, এনরোল করা হয়েছে আটাব থেকে, জিডিএস, এরপরে হচ্ছে আপনার লং কোর্স, তারপরে বিসেপ প্রজেক্টের যে কোর্স, ওই বিসেপ প্রজেক্টের আমি এখন বাংলাদেশের সবচেয়ে সিনিয়র ট্রেনার আটাবের, এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের প্রথম সার্টিফাইড অ্যাসেসর। তো এখানে যেটা দেখলাম যে আমাদের ফেয়ার ক্যালকুলেশন নিয়ে অনেক জটিলতা আছে, কেউ স্পেসিফিক্যালি কিছু বলতে পারবে না, কারণ এয়ারলাইন্স টু এয়ারলাইন্স এই ফেয়ার ক্যালকুলেশন নিয়ে ভ্যারি করে, সেটার উপর আলাদা ক্যালকুলেশন রুলস আছে, এরিয়া অনুযায়ী রুলস আছে, সাব এরিয়া অনুযায়ী রুলস আছে। সো এটা আসলে একদিনে বোঝাটা ডিফিকাল্ট। আমার মনে হয় আপনি আপনার প্রশ্নের অ্যান্সার পেয়েছেন মিস্টার রহমান। ভাইয়া রহমান না আরমান? হ্যাঁ, আরমান জি। জি, সকলের উদ্দেশ্যে বলছি যে আমরা অলরেডি ফিডব্যাক ফর্মটা দিয়ে দিয়েছি আমাদের চ্যাট বক্সে, সো আপনারা ফিল আপ করে নিন। এটা হচ্ছে আমাদের সার্টিফিকেটের জন্য, যারা এই ফর্মটা ফিল আপ করবে তাদেরকে সার্টিফিকেট প্রদান করা হবে। আর সকলের উদ্দেশ্যে আরেকটা ইনফরমেশন হচ্ছে, আমাদের আগামী 27 তারিখে একটা সেমিনার আছে, ফ্রি সেমিনার। এটা হচ্ছে অনলাইন লার্নিং এর উপরে। সো এখানে আপনার অনলাইন লার্নিং এর উপরে সেমিনারটা আপনারা যারা অ্যাটেন্ড করতে চান, আমাদের ফেসবুক পেজে লিংক দেওয়া আছে, আপনারা সেখানে রেজিস্ট্রেশন করে নেবেন। এবং আগামী মাসে আমরা আরেকটা সেমিনার মানে আয়োজন করতে যাচ্ছি, সেটা হচ্ছে ই টিকেটিং রিজার্ভেশনের উপরে, অর্থাৎ যেটা হচ্ছে টিকেটিং এর রিজার্ভেশন, ই টিকেট এন্ড সিআরএস এর উপরে। সো আপনারা আমাদের আইডিতে, আমাদের ফেসবুক পেজের সাথে সম্পৃক্ত থাকবেন এবং সেই সেমিনারে আপনারা রেজিস্ট্রেশন করবেন। আমরা সেই সেমিনারটাও শুরু মানে আমরা করবো নেক্সট মান্থ ইনশাআল্লাহ। আর আরেকটা ব্যাপার হলো, আমাদের এডমিশন ফর্মটা আপনাদের সকলের ইমেইলে চলে যাবে। তো আপনারা যারা এই আমাদের স্কলারশিপ আপনারা এজিট করতে চান, সো দ্রুত আপনাদের এডমিশন ফর্মটা ফিল আপ করে নেবেন। স্যার ক্লাসটা কখন হবে স্যার? কোন ক্লাস? মানে আমাদের যে অনলাইন 12টা ক্লাস হবে স্যার 3 মাসে স্যার। ক্লাসটা স্যার যারা কোর্সে অ্যাটেন্ড করবেন তারা, শুধুমাত্র তাদের জন্য। জি স্যার, মানে সেটা ক্লাসটা কখন হবে এটা স্যার? আমাদের এটা সপ্তাহে একদিন ক্লাস হয়, এটা ফ্রাইডে আর স্যাটারডে সাধারণত হয় ক্লাসটা, সপ্তাহে একদিন ক্লাস হবে। আর এটা আপনাদের যারা রেজিস্ট্রেশন করবেন তাদের সাথে আলোচনা করে সেই টাইম এবং ডেটটা জানিয়ে দেওয়া হবে সবাইকে রেজিস্ট্রেশন করার পরে। ম্যাক্সিমামের মতামত যেটা আসবে টাইম এবং ডেটের ব্যাপারে, আমরা সেই অনুযায়ী কিন্তু করে থাকি, করবো। আমাদের অলরেডি কিন্তু এর উপরে আমাদের অলরেডি একটা কোর্স অলরেডি রানিং আছে, কোর্স চলছে আমাদের আরেকটা মানে ব্যাচ, নতুন ব্যাচ আমরা স্টার্ট করবো হচ্ছে নেক্সট মান্থের ফার্স্ট উইকে। সো যারা মানে এই কোর্সে অ্যাটেন্ড করতে যাচ্ছেন, সো দ্রুত, আমাদের সিট সংখ্যা লিমিটেড, হ্যাঁ, এই জন্য বলবো যে দ্রুত আপনারা এডমিশন ফর্মটা ফিল আপ করে যত দ্রুত সম্ভব পেমেন্টটা করে দিবেন। জি মেহেদী হাসান, আর কোন প্রশ্ন? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার আমি তো এমবিএ করতেছি, আমাদের এমবিএ ক্লাসগুলো থাকে স্যার হচ্ছে ফ্রাইডে এবং স্যাটারডেতে স্যার। এখন মানে এটা কি দিনের বেলা করানো হবে? এমবিএ ক্লাস কখন হয়? রাতের বেলা হয় স্যার। রাতের বেলা হয়, মানে এখন অনলাইন দেখে রাতের বেলা যখন স্যার হয়ে যাবে, প্যান্ডামিকটা চলে যাবে, তখন হয়তো ফিজিক্যালি হবে, তখন হয়তো অনলি শুধু ফ্রাইডেতে হবে স্যার। আচ্ছা ঠিক আছে, যদি ফ্রাইডেতে আপনার যদি এখন কি ফ্রাইডে স্যাটারডে হয়? জি, এখন হচ্ছে অনলাইনে ফ্রাইডে স্যাটারডে হচ্ছে স্যার, মানে রাতে হচ্ছে স্যার। আচ্ছা, এটা ব্যাপার হলো কি, আপনার মানে কোর্সে আপনার রেজিস্ট্রেশন করেন ম্যাক্সিমামের যেটা অর্থাৎ ভালো হবে যে টাইমটা, সেই টাইমে কিন্তু আমাদের এটা করা হবে আসলে। হ্যাঁ, ইনফ্যাক্ট হলো আপনি যদি এনরোল করেন, ব্যাপারটা এমন হবে যে আপনি করতে পারবেন না এমন কোনো সিচুয়েশন তো হবে না, সেটা সকল আলোচনার সাপেক্ষে যেটা ভালো হয় সেভাবেই করা হবে। থ্যাংক ইউ স্যার। স্যার আমার আরেকটা কোশ্চেন ছিল। জি জি জি, এই কোর্সটাতে কি ওই জিডিএস বা ওই সফটওয়্যার গুলো কিভাবে ইউজ করতে হয় সেটা শেখানো হবে? এটা আসলে ওটা শেখানো হবে না, কারণ ওটা আলাদা আলাদা কোর্স আছে, আমরা সেই কোর্সটা অফার করব। ওটা হচ্ছে টিকেটিং এর রিজার্ভেশন এন্ড ইন্টিগ্রিটি অথবা সিআরএস, এটা আমাদের আলাদা কোর্স আছে। এটা শুধু আপনাদের, হ্যাঁ মিস্টার ইকাদের, ওনাদের একটু অ্যাড করে দিই, সেটা হচ্ছে যে আমরা এই কোর্সটা দিয়ে মূলত জানবো যে ট্রাভেল এজেন্সি ট্যুর অপারেশনের জন্য যে রিলেটেড বিষয়গুলো জানতে হয়, অর্থাৎ অপারেশনাল লেভেল, কিভাবে আপনি ট্যুরটা অপারেট করবেন বা ট্রাভেল এজেন্সির কাজ কি, লিঙ্কেজ গুলো কিভাবে হয়, বা
ট্যুরিজমের কম্পোনেন্ট গুলো কি, কোন কোন কম্পোনেন্ট নিয়ে কাজ করতে হয়, ট্যুরিজম স্টেক হোল্ডার কারা, অর্থাৎ টোটাল এই বিষয়গুলো এই কোর্সের মধ্যে থাকবে। এটা থিওরিটিক্যাল বেস, পাশাপাশি একটা ট্যুর অপারেশনের আপনার দেখা গেল যে একটা ট্রাভেল এজেন্সি ভিজিট হতে পারে আর একটা ট্যুর অপারেশন হবে, অর্থাৎ একটা ট্যুর প্যাকেজ ডেভেলপ কিভাবে করতে হয় বা ফিল্ডে গিয়ে ট্যুর অপারেট কিভাবে করতে হয়, এইটা হবে। আর ই টিকিটিং এর জন্য আলাদা, যেমন জিডিএস যেটা বা সিআরএস, ওটার জন্য আলাদা কোর্স করতে হবে। ওটা তো 12টা কোর্সে এনাফ না, ওটার জন্য আপনার 5 মাসের কোর্স করতে হয়। কিন্তু তারপরেও মোটামুটি 12টা ক্লাসে আপনি রিজার্ভেশন পর্যন্ত জানতে পারবেন যে কিভাবে একটা টিকিট ইস্যু করতে হয়। এইটা হচ্ছে ব্যাপার, বেসিক জি, করা যাবে। ধন্যবাদ। ঠিক আছে। আচ্ছা, আর প্রশ্ন? দুই একজন আমার ফোন নাম্বার চেয়েছে, এটা রিকাদ্দার সাহেবের কাছ থেকে আপনার নিয়ে নিন। আমি আমার ফেসবুকের লিংকটা দিয়ে দিচ্ছি, ফেসবুকে অ্যাড হয়ে গেলেই হবে, ওখানে কমিউনিকেট করতে পারেন। অথবা আমার এই সাইফুল্লাহ রাব্বি নামে আমার পেজ আছে, আমরা এখানে যে নামটা দেখতে পাচ্ছেন এই পেজে যুক্ত হলেও হবে, কানেক্ট হওয়া যাবে, সমস্যা নেই। আর গুগলে আমার হচ্ছে প্রোফাইল দেয়া আছে, আপনারা ওখান থেকেও আমার ইমেইল, ফোন নাম্বার সব পেয়ে যাবেন প্রোফাইল থেকে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার একটা ওয়ালাইকুম কোয়েশ্চেন আসসালাম। ছিল। জি মিস্টার আচ্ছা, আইফোন, এই নাম দেখতে পাচ্ছি না এই জন্য আইফোন বললাম। হ্যাঁ বলেন। সরি, আমার নাম শপথ। তো আমরা কি এই কোর্সের পরে কি এব্রোড কোন জবে ট্রাই করতে পারবো? এই সার্টিফিকেটটা, যে সার্টিফিকেটটা আমরা অ্যাচিভ করবো আর কি। এই এই সার্টিফিকেটটা এ পিস অফ পেপার, নাথিং এলস। কারণ আপনি জাস্ট একটা গেটওয়েতে যাবেন, কারণ আমরা সমুদ্রের, মহাসমুদ্রের মধ্যে থাকবো, তার সেখান থেকে একটা জাস্ট কিনারায় আমরা দাঁড়িয়ে দেখব। কারণ সমুদ্রের ভেতরে যেতে চাইলে সেটার জন্য আমার গেটওয়ে লাগবে। তো এই কোর্সটা জাস্ট একটা গেটওয়ে। 3 মাসের কোর্স দিয়ে আপনি যদি মনে করেন যে ভালো জব পাবেন, যদি আপনার মধ্যে ওইরকম কোয়ালিটি থাকে, কারণ আমরা দেখেছি যে অনেক ভালো স্টুডেন্ট আছে এই ডিপার্টমেন্টে পড়াশোনা করেছে, বা কিছু কিছু এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট আছে, তারা খুব ইজিলি পাবে। বাট যদি আপনার মধ্যে ওই স্কিল না থাকে, 3 মাসে একটু ডিফিকাল্ট দেশের বাইরে যাওয়া। কারণ আপনাদের মিথ্যা মিথ্যা স্বপ্ন দেখায় লাভ নেই। কারণ একটা মানুষের ডেভেলপমেন্ট হইতে মোটামুটি যদি আপনি একটু সেমি স্কিল ওয়ার্কার হন, তারপরে 1 থেকে 1.5 বছর লেগে যায়। আর স্কিল ওয়ার্কার হইতে 3 থেকে 5 বছর লেগে যায়। তো আপনি এখন চিন্তা করেন যে দেশের বাইরে যাওয়ার জন্য আপনাকে একটু তো কোয়ালিফাইড হইতে হবে, তাই না? সুযোগ আছে দেশের বাইরে যাওয়ায়, যেমন আপনার কানাডাতে স্কিল ইমিগ্রেন্ট নেবে, সেখানে ট্রাভেল এন্ড ট্যুরিজম থেকেও বিশেষ করে যারা এয়ার টিকিটিং নিয়ে কাজ জানে বা এভিয়েশন জব করে, এদের জন্য একটা অপরচুনিটি আছে ট্রাভেল এন্ড ট্যুরিজম সেক্টর থেকে। আমার মনে হয় আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এখানে একটু যোগ করি, সেটা হচ্ছে অনেক ট্রাভেল এজেন্সি সেটা হচ্ছে যে যখন ফ্রেশার মানে নিয়োগ দেওয়ার জন্য যখন সার্কুলার দেয়, তখন আপনার এই ডেফিনেটলি এটা আপনার জন্য অনেক পজিটিভ হিসেবে কাজ করবে, সেটা দেশে এবং দেশের বাইরে। যখন যদি বলে যে এক্সপেরিয়েন্স মানে কাউকে নিয়োগ দিবে, তখন সেক্ষেত্রে আলাদা বিষয়। আর যদি ফ্রেশ নিয়োগ দেয়, তখন এই সার্টিফিকেট অবশ্যই আপনার ওই জবগুলা পাওয়ার জন্য আপনার পজিটিভ সহায়তা হয়, গেটওয়ে হিসেবে কাজ করবে। হ্যাঁ, যে আপনি অ্যাটলিস্ট 3 মাসে তো কিছুটা ধারণা পেয়েছেন এই সেক্টর সম্বন্ধে, বাট পুরোপুরি জানতে গেলে একটু সময় তো লাগবেই, তাই না? স্যার আমি যদি স্যার কানাডা যেতে চাই স্যার, সেক্ষেত্রে কি স্যার এটা আমার কোনো হেল্প করবে কিনা স্যার? আমার প্ল্যান আছে স্যার কানাডাতে যাওয়ার জন্য, হয়তো কোনো ডিপ্লোমা, আমি এমবিএ স্টিল নাও এখন এমবিএ করছি স্যার একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে, এমবিএ লাস্ট সেমিস্টারে আমি স্যার। কানাডাতে আপনার যেটা হয়, ডিপ্লোমা কোর্স গুলোকে বেশি কাউন্ট করা হয়, যেগুলো 6 মান্থ বা 1 ইয়ার, এগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হয়। এটা 3 মাসেরটাকে শর্ট কোর্সে একটা গুরুত্ব পাবেন, কিন্তু বেশি ফেভার পেতেন যদি আপনার ডিপ্লোমা করা থাকে 6 মাস বা 1 বছরে, সেটার জন্য বেশি আরো গ্রান্টেড হয়। এটা কি স্যার 6 মাসে কোনো এটার উপরে কোনো ডিপ্লোমা আমাদের বাংলাদেশের কোথাও এরকম ইউনিভার্সিটি বা এরকম আচ্ছা, 6 মান্থের ডিপ্লোমা আছে, অনেক প্রতিষ্ঠানই আছে, তবে আইএসডিসিও খুব সম্ভবত আপনার চালু করবে। তো ওনারা যদি করে এখান থেকে করতে পারবেন, না হলে আর্ট অফ ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট আছে, এনএসটিটি আছে, ন্যাশনাল হোটেল ম্যানেজমেন্ট ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট, আরেকটা আছে আপনার বাংলাদেশ হোটেল ম্যানেজমেন্ট ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট। এইরকম অনেক প্রতিষ্ঠান আছে, 18টার মতো ইনস্টিটিউট আছে। তার মধ্যে সবচেয়ে বিশেষ করে যারা টিকিটিং এন্ড রিজার্ভেশনে কাজ করতে চায়, তাদের জন্য এটিটিআই সেরা প্রতিষ্ঠান এখন পর্যন্ত, বিশেষ করে এয়ার টিকিটিং এর জন্য। আর আপনার হচ্ছে ওভারঅল ট্রাভেল এজেন্সির জন্য বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, ওদের একটা কোর্স আছে ট্রাভেল এজেন্সি এন্ড ট্যুর গাইডিং, এই হচ্ছে বিষয়। আর আইএসডিসির যে আপনার শর্ট কোর্স গুলো, এগুলো আপনাদের জন্য অবশ্যই যে গেটওয়ে হিসেবে হেল্প করবে, আপনাদের একটা ধারণা হবে। তবে সবচেয়ে মজার বিষয়, আইএসডিসির এখানে স্কিল
আপনার রিসোর্স পারসন থাকবে, তো দেখা গেল যে তাদের লিঙ্কে অনেক সময় আপনাদের জবের ব্যবস্থা হয়ে যাবে। মানে একটা রিলেশনশিপ বা নেটওয়ার্কিং এর উপরে অনেক সময় দেখা গেল যে আপনার তখন আর ওই কতদিন কাজ করছেন সেটা ব্যাপার না, অনেক ফ্রেশারদেরও রিকমেন্ড করে তারা, এটা একটা পজিটিভ সাইন। আমার মনে হয় আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমরা কি তাহলে শেষ করতে পারি, কারণ আজকে আসলে অনেক সময় হয়ে গেছে, অনেক লম্বা জি সময়। স্যার, জি স্যার, জি স্যার। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর যদি কোনো ইনফরমেশনের প্রয়োজন হয়, রিকাদের সাহেবরা আছে, ওনাদের সাথে কমিউনিকেট করলে আশা করি হবে। আর আমার হচ্ছে কমিউনিকেশনের যে ওয়ে, ইমেইল, এগুলো রিকাদের সাহেবের কাছে আপনারা নিয়ে নেন। তো সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আবারও বলছি যে আপনাদের ইমেইলের মাধ্যমে আমাদের রেজিস্ট্রেশন লিংকটা, এডমিশন লিংক আজকে পাঠিয়ে দেওয়া হবে। সো যারা এই কোর্সে এনরোল করতে চান তাদেরকে অনুরোধ করব যে আপনারা এই এডমিশন ফর্মটা ফিল আপ করে নেবেন। দ্যাটস অল। সো যদি আপনাদের সবার ফিল আপ হয়ে থাকে, আমরা আর 3 মিনিটের মধ্যে আমরা আমাদের আজকে এই প্রোগ্রাম ক্লোজ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। জি, সবাইকে ধন্যবাদ, আপনারা যারা এই প্রোগ্রামের শুরু থেকে এখন পর্যন্ত আমাদের সাথে আছেন, এবং আপনাদের এই অংশগ্রহণ এবং আপনাদের সহযোগিতা আমাদের পরবর্তী প্রোগ্রাম আয়োজনের জন্য আমাদেরকে পাথেয় হিসেবে কাজ করবে, এবং ভবিষ্যতে আমাদের প্রোগ্রামে আপনারা থাকবেন এই আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। লাইভটা এখনো বন্ধ হয়নি মেবি। রিকাদের সাহেব, আমি বিদায় নিচ্ছি তাহলে। জি, থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। ইনশাআল্লাহ ইন্ডাস্ট্রিতে যেহেতু আমরা আছি, যদি আপনার ইন হন, দেখা হবে বিভিন্ন সেমিনার, ট্রেনিং সেশন। হ্যাঁ, এ হচ্ছে ব্যাপার। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।